আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের 10 নাম্বার ক্লাস। কিসের উপরে? কাজ শক্তি ক্ষমতা উদ্ধারের উপরে আমাদের 10 নাম্বার ক্লাস আজকে। অলরেডি হচ্ছে 1 থেকে 9 নাম্বার ক্লাস পর্যন্ত আমাদের নেওয়া হয়ে গেছে। যারা নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউবে প্লেলিস্ট করা আছে এই 9টা ক্লাস, তোমরা ওখান থেকে করে নিবা। শুধু এই 9টা ক্লাস না, ভেক্টর অধ্যায়, তারপর গতিবিদ্যা অধ্যায়, তারপর নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়, এই 3টা অধ্যায়ের সম্পূর্ণ ক্লাসগুলো মানে প্লেলিস্ট করে দেওয়া আছে। তোমরা অবশ্যই যারা নতুন তারা করে নিবা, ঠিক আছে? ওকে। গতদিন আমরা বলছিলাম যে শেষ করব, বাট আজকে আরেকটা ক্লাস নেব। মানে আমরা 10টা লেকচারে শেষ করতে চাইছিলাম, সেখানে আমাদের 11টা লেকচারে শেষ হবে, ঠিক আছে? একটা লেকচার যাক, সমস্যা নেই, বাট আমি চাই যে তোমরা 100-এ 100 থাকো, কোনো আধার জন্য বেসিক সমস্যা না হয়, ঠিক আছে? আজকে আমরা, কালকে তো আমরা হচ্ছে সরল দোলকের চিত্রটা বুঝতেছিলাম, আজকে আমরা ডাইরেক্ট একদম মানে পড়া শুরু করব, ঠিক আছে? ওকে, এখন একটু হাবি যাবি, এখান থেকে বহুত কিছু লিখছি, প্রত্যেকটা লাইনই আমি বুঝাই দিব। দেখো, সরলদোলক। সরলদোলক কি সবাই চিনো? সবাই কি চিনো? লাবিব ছিলাম। ওকে, ঠিক আছে, আমি আরেকবার বলে দিই জাস্ট 1 মিনিটের জন্য, যারা নতুন তারা হয়তো না চিনতে পারে। সরল দোলক মানে তুমি একটা বস্তু, ধরো একটা সুতা, এই সুতা নাও, সুতার উপরে একটা বল বেঁধে দাও, দিয়ে এই বলটাকে দুলতে দাও, তাহলে এই পাশে এই পাশে এই পাশে যাবে, আবার এই পাশে যাবে, এইভাবে হবে না? এই জিনিসটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এস এইচ এম কি হয়? সিম্পল হারমোনিক মোশন মানে সরল সন্ধিত গতি। এটা পড়ছো না তোমরা এসএসসিতে? সেই জিনিসটা। আর ওই এই যে তোমার সরল দোলকের যে গতি, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? ওটা নিয়ে প্যারা নাই। তারপরে স্প্রিং এর যে গতিটা, এটাও কিন্তু ওইগুলো নিয়ে আমাদের প্যারা নাই। কি গতি হইলো এটা প্যারা নাই। সরল দোলক কি জিনিস? এখান থেকে একটা সুতা নিছি, সুতা নিয়ে কি করছি, এই যে সুতা, এই সুতা নিয়ে একটা বল বেঁধে দিছি। এটা কিন্তু বল না, এটাকে কি বলা হয়? এটাকে এই যে এই অংশটাকে, এটাকে বলা হয় গোলক পিণ্ড, ঠিক আছে? গয়কার ল ক, গোলক পয়রস্যি দন্ত নয় ডয়, ঠিক আছে? গোলক পিণ্ড, বা কি বলা হয় বলো তো? বব, বব, ওকে? গোলক পিণ্ড বা বব বলা হয়। তুমি মনে রাখার জন্য একটা বলও বলতে পারো, একটা টেনিস বল, তুমি এটা বলতে পারো, বাট যখন তুমি লিখবা তখন অবশ্যই বব লিখবা অথবা গোলকপিণ্ড লিখবা। ওকে, এখন দেখো যে আমার পি একটা অবস্থান ছিল, সেখান থেকে বেঁধে দিছি, দিলে এই অবস্থান, এইটা একদম সিম্পল, মানে যে অবস্থানে দাঁড়ায় আছে, মানে সিম্পল মানে একদম সোজাসুজি সিম্পলটা অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় সাম্যাবস্থা। কি বলা হয়? সাম্যাবস্থা। ওকে, তাহলে আমরা কি শিখলাম? এ যে অবস্থানটা, এই অবস্থা হচ্ছে সাম্যাবস্থান, কারণ ও বামেও যায়নি ও ডানেও যায়নি, কথা ক্লিয়ার? মানে সাম্যাবস্থায় আছে। এইবার এইটাকে যদি আমি এইভাবে নিয়ে সি বিন্দুতে নিয়ে ছেড়ে দিই, তাহলে কি হবে বলো তো? ও এই পাশে যাবে, আবার এই পাশে আসবে, আবার এই পাশে যাবে, আবার এই পাশে আসবে, এইভাবে চলতেই থাকবে। যদি বাতাসের বাধা না থাকে তাহলে চলতেই থাকবে, কথা ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ওকে, এখন কিন্তু একটা বিষয় দেখো, যখন ও সি বিন্দুতে যাবে, এই জিনিসটার গতিশক্তি ই কে এবং ইপি দুইটা একরকম হবে। এই অবস্থানে যখন বি অবস্থানে থাকবে তখন ই কে এবং ইপি একরকম হবে, আবার এ অবস্থানে যখন থাকবে তখন ভিন্ন রকম হবে, আবার ডি অবস্থানে যখন থাকবে তখন অন্যরকম হবে, ঠিক আছে? এইগুলাই আমাদেরকে নির্ণয় করতে বলে যান্ত্রিক শক্তির নিত্যতা বের করতে এটা বলে। বুঝি না, আরেকবার বলেন না। ঠিক আছে, আমি তোমাকে বলি। এ অবস্থানে আছে, তাহলে এ অবস্থানে আছে, ঠিক আছে? এই জিনিসটাকে যখন তুমি এই জায়গায় নিয়ে যাচ্ছ তখন তো এর গতিশক্তি বিভব চেঞ্জ হবে না? জি ভাইয়া। আবার যখন তুমি বি অবস্থানে নিয়ে আসবে গতিশক্তি বিভব চেঞ্জ হবে না? আবার যখন তুমি ডি জি ভাইয়া। অবস্থানে নিয়ে যাবে আবার চেঞ্জ হবে। মানে তুমি অবস্থান চেঞ্জ করলে তো এই দুইটা তো অবস্থানের উপর নির্ভরশীল, দুইটাই চেঞ্জ হবে। বেগ চেঞ্জ হইলে গতিশক্তি চেঞ্জ হবে, আর এ বিষয়ে উচ্চতা চেঞ্জ হইলে তোমার বিভব শক্তি চেঞ্জ হচ্ছে। সেজন্য আমরা ওইগুলোই নির্ণয় করতে বলা হয় পরীক্ষার হলে, তাছাড়া কিছু না। এবার দেখো যে সাপোজ এই জায়গা থেকে তুমি নিয়ে গেছো ওই সি অফ বিন্দুতে, ঠিক আছে? এখন এই যে সি বিন্দুতে নিয়ে গেছো, এইবার এই সি বিন্দুর উচ্চতা কতটুকু বলো তো? এই নিচে থেকে দাগ দাও, এটা নিচে থেকে দাগ দাও, এই দাগ দিলা, এবি প্লাস বিসি। এই যে এইটা দিলা, এইটা। তাহলে এই দাগটা আর এই দাগটা সেম না? সমান্তরাল। জি ভাইয়া। তাহলে এই জায়গা থেকে শুরু করে এই এ পর্যন্ত এইটুকু যে উচ্চতা আর এই সি বিন্দুর উচ্চতা সেম না? তাহলে যখন আমরা হিসাব করব তখন এই সমান সমান কি লিখতে পারি বলো তো? এই সমান সমান আমরা এ এন লিখতে পারি, কথা ক্লিয়ার? বুঝতে পারছো কি আমার কথা? জি ভাইয়া। ওকে,
এবার যদি বুঝে থাকো তাহলে বলো তো বি এর উচ্চতা কত? এই যে বি একটা এই যে হ্যাঁ এইটার যে উচ্চতা সেটা হচ্ছে এইটার সমান, তাহলে আমরা এইটা লিখতে পারি এ এম লিখতে পারি। কথা হচ্ছে এইরকম। ওকে ঠিক আছে, আমরা এইটাই হচ্ছে সেই সরল দোলক, আর কিছু না। আর এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এইটা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। এটা কি কার্যকর দৈর্ঘ্য মানে কি এই যে সুতাগুলো দিয়ে আমি এই বলগুলো বা গোলকপিণ্ডরে বেঁধে রাখছি না, এইগুলোর দৈর্ঘ্য সবগুলো কিন্তু সেম। এইটা যদি 10 হয়, এইটারও 10, এইটারও 10, এইটারও 10, মানে প্রত্যেকটা সুতার দৈর্ঘ্য সেম। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে, চলো এইখানে আর একটা ছোট্ট একটা কথা বলে দিতে চাই। এখানে যে কার্যকর দৈর্ঘ্যটা, এইটা তোমরা একটা জিনিস আমি একটা ভালো করে বুঝাই। এই হচ্ছে এই ছোট্ট একটা বল না, এটারে বড় করে আঁকাইছি এখানে, ঠিক আছে, বড় করে আঁকালাম। এর একটা কেন্দ্র আছে না, এটা একটা বৃত্ত, সাপোজ একটা বৃত্ত ধরে নাও, যদিও আঁকানো হয়নি, একটা বৃত্ত। এখন এই বৃত্তের ব্যাসার্ধ আছে না এইটুকু, জি ভাইয়া। আর এইটুকু আর একটা ব্যাসার্ধ না, মানে টোটালটা তো ব্যাস, ঠিক আছে, টোটালটা ব্যাস, কিন্তু এই অংশ একটা ব্যাসার্ধ, এই অংশ একটা ব্যাসার্ধ না। জি ভাইয়া। ওকে, এখন যদি আমি এইটারে কোনো একটা সুতলি দিয়ে, মানে একটা সুতা দিয়ে আমি এইটারে বেঁধে রাখি, এইভাবে বেঁধে রাখি, তাহলে এই সুতার দৈর্ঘ্য যদি বলি এল, তাহলে এল এর মান কত? এল এর মান অবশ্যই এই সুতার দৈর্ঘ্য তো দিবাই, এই সুতার দৈর্ঘ্য দিবা প্লাস আরেকটা জিনিস দিতে হবে, সেটা কি এই ব্যাসার্ধটাও, এই আরটাও দিতে হবে। কারণ কি? কারণ এর কেন্দ্র আমি তো বাঁধিছি এই জায়গায়, বাট তোমার কেন্দ্র পর্যন্ত যাইতে হবে, বুঝতে পারছো? কেন্দ্র আরেকবার বুঝিয়ে দেন। ওকে ওকে, আমি আবার 100 বার বুঝাচ্ছি, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে একটা বৃত্ত, ওকে, এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে। এখন এই যে দড়িটা বাঁধা আছে, এটা কিন্তু এই বৃত্তের এই কেন্দ্র থেকে, এই যে এই দেখেছো সি বিন্দুর এখানে কেন্দ্র দিলাম, এই কেন্দ্র থেকে কিন্তু, তাহলে এই কেন্দ্র থেকে যদি আমি হিসাব করি এই এল পর্যন্ত, এইটা সাপোজ এল, তাহলে এই এল মানে কি? এটা ব্যাসার্ধ না, এইটুকু ব্যাসার্ধ না এটা বৃত্তের? জি জি ভাই। হ্যাঁ, তাহলে এইটুকু হচ্ছে সুতার দৈর্ঘ্য, আর এইটুকু হচ্ছে কি তোমার ব্যাসার্ধ। এই জন্য তোমার বলা হয়েছে যে এই দেখো কার্যকর দৈর্ঘ্য যে এলটার মান কত? এলটার মান হচ্ছে ববের ব্যাসার্ধ, মানে এই যে গোলকটা আছে এর ব্যাসার্ধ প্লাস সুতার দৈর্ঘ্য, এই সুতার দৈর্ঘ্য, মানে এই সুতার দৈর্ঘ্য তো আমি এখানে বসাবো একটা সামথিং, বসাই এই যে ব্যাসার্ধ আর প্লাস আর করব। কথা ক্লিয়ার? এল বের করার জন্য। ওকে, যদিও এটা লাগে না কাজে, তারপরেও তোমাকে বেসিকটা দিয়ে রাখলাম, যদি কোনো জায়গায় লাগিয়ে পড়ে তখন তো সমস্যা। ওকে, এখন আসি এই যে হাবিজাবি, বহুত কিছু লিখে আসছি, এই হাবিজাবি পড়তে। ওকে দেখো, বোরিং লাগলেও কিছু করার নাই, পড়তে হবে। সরল দোলকের দোলনের সময় প্রতিনিয়ত গতিশক্তি স্থিতিশক্তির রূপান্তর ঘটলেও সর্বদা এদের যোগফল সমান থাকে। মানে একটা বিষয় দেখো, এই প্রথম লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে, অবশ্যই এগুলো বুঝতে হবে, ঠিক আছে। প্রথম লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে, এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে? সরল দোলকের দোলনের সময় প্রতিনিয়ত গতিশক্তি ও বিভব শক্তির রূপান্তর ঘটে, মানে চেঞ্জ হয়, CHANGE, চেঞ্জ। ওকে, মানে গতিশক্তি বিভব শক্তিতে হচ্ছে, বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হয়, ঘটলেও সর্বদা এদের যোগফল সমান। মানে তুমি একটা জিনিস দেখো, 1 প্লাস 0 ইকুয়াল টু কত বলো তো? 1। 0 প্লাস 1 ইকুয়াল টু কত বলো তো? 1। কথা কি বুঝতে পারছি? বাইনারির মতন। এই বেটা, জি ভাইয়া। ওই বই বাইনারি না, তোমার এই শূন্য তো এমনি যোগ করলেও তোমার হচ্ছে সেম টু সেম এইটাই হয়, তাই না? বিষয়টা আমি এইটা বোঝানোর চেষ্টা করতেছি যে সাপোজ এইটা হচ্ছে তোমার গতিশক্তি, এইটা হচ্ছে বিভব শক্তি, আবার এইটা হচ্ছে একসময় গতিশক্তি 0, বিভব শক্তি 1, মানে যেটাই করো না কেন গতিশক্তি প্লাস বিভব শক্তি মানে ইকে প্লাস ইপি করলে তোমার উত্তর সেম আসবে। ওকে, এটা কি শক্তি নিত্যতা বজায় রাখে যে ওই থিমটার? হ্যাঁ আমি সেটাই বলতেছি, শক্তি নিত্যতা বজায় রাখার জন্য, শক্তি সংরক্ষণশীলতার নীতি বজায় রাখার জন্য, তাছাড়া কিছু না। ওকে, প্রথম লাইন গেল। এইবার মনে করো পি এ, মানে এই যে পি আর এই যে এ, মানে এইটুকু, ঠিক আছে, এইটুকু, এই যে পি এ একটি সরল দোলক যার ববের ভর, মানে এই যে এই গোল বলটারে আমরা কি বলতেছি? বব। এবং এই কি লিখলাম? বব। এখন এই ববের তোমার ভর কত? সেই ভরটা হচ্ছে এম, ছোটাতের এম। ওকে,
এই ববের ভরটা হচ্ছে ছোট হাতের এম। এই যে আমরা এখানে ববের ভর ছোট হাতের এম দিয়েছি, এবং ওই স্থানে অভিকর্ষ ত্বরণ, এখানে অভিকর্ষ ত্বরণ কত জি, 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 তাই না? গেল, ভালো কথা। একটি ক্ষুদ্র ভারী বস্তুকে নগণ্য ভরের অপ্রসারণশীল সুতা, ভালো করে বোঝো, একটি ক্ষুদ্র ভারী বস্তু, কথা বলে দেখেছো, ক্ষুদ্র আবার ভারী বস্তু, নগণ্য ভরের অপ্রসারণশীল সুতা, মানে এই যে সুতার ভর নাকি একদমই নাই বলতে গেলে। এই সুতার কি ভর আছে? 1 গ্রামও হয়? ধরো একটুখানি সুতা নিছো, ওই সুতার ওজন কি 1 গ্রামও হয়? হ্যাঁ, মিলিগ্রাম হইতে পারে, বাট আমরা তো এত ছোট জিনিস হিসাব করব না, এই জন্য। হালকা হলে তো বল ছিঁড়ে যাবে, মানে সুতা ছিঁড়ে যাবে। আরে না রে বাবা, ছিঁড়ি তো এখানে করতেছি না আমরা, আমরা সিরিয়াস কোনো কথাই বলতেছি না যে ছিঁড়বে কি ছিঁড়বে না, বুঝছো? ধরো এটা মাকড়সার জাল দিয়ে বাঁধা রয়েছে, মাকড়সার জালে একেবারে পাতলা হয় না, ওর কি ওজন হয় কোনো? মাকড়সার তো ওর উপরে বসে থাকে, কেন মাকড়সা পড়ে যায় না কেন? জিনিসটা হচ্ছে এরকম। এই সুতাটার ভর একেবারেই প্রায় শূন্যের কাছাকাছি, একেবারেই নগণ্য, ঠিক আছে? আর এই ববের ভরটাও আহামরি বেশি না, ছোট অল্প। গেল। নগণ্য ভরের অপ্রসারণশীল মানে কি বলো তো? অপ্রসারণশীল মানে কি, কে বলতে পারবে? সংকুচিত হয়, সংকুচিত যেটা। আহারে, মাশাআল্লাহ। মানে এটা প্রসারও হয় না, মানে বড় হয় না, ছোট হয় না, এরকম। আরে বাবা, মানে এইটাকে টেনে লম্বা করা যায় না, টানলে লম্বা হবে না। প্রসারণশীল মানে যেটা সংকুচিত এবং প্রসারিত হচ্ছে সেটা, আর অপ্রসারণশীল মানে যেটা প্রসার ঘটবে না। এইটাকে যত তুমি টানো এখান থেকে এত দূর নিয়ে আসতে পারবা না, ও একদম ফিক্সড আছে। ওকে, সুতার সাহায্যে দৃঢ় অবলম্বনের সাথে, এই যে দৃঢ় অবলম্বন কোনটা? এইটা। ওকে, দৃঢ় অবলম্বন, দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে সরল দোলক তৈরি করা হয়। তাহলে বুঝলাম যে কীভাবে সরল দোলক তৈরি করেছে। বস্তুটিকে দোলকের বব বলে, মানে এই যে বস্তুটা, এই যে বস্তুর ভর বললাম না যে এম, সেই বস্তুটা কি? এইটা না? আর এইটাকে তো আমরা শিখে আসছি যে এটাকে আমরা বব বলি, বব বা বব। কথা ক্লিয়ার? ওকে, গেল। এইবার স্বাভাবিক অবস্থায় ববটি সর্বনিম্ন এ অবস্থানে থাকে, মানে স্বাভাবিক, কোনো নড়াচড়া নেই। তাহলে এই অবস্থানে আছে না? এই অবস্থানে আছে, কোনো নড়াচড়া নেই, না যাচ্ছে বাম দিকে না যাচ্ছে ডান দিকে, কোনো নড়াচড়া নেই, ঠিক আছে? গেল, ঠিক আছে। একে সরল দোলকের সাম্যবিন্দু বলে, মানে সাম্যবিন্দু কাকে বলতেছি বলতো? এই এ অবস্থানকে, এই এ অবস্থানটাকে আমরা সাম্যবিন্দু বলতেছি, ঠিক আছে? ববটি একদিকে একটু টেনে ছেড়ে দিলে, এই যে তুমি ডান দিকে টেনে ছেড়ে দাও বা তুমি বাম দিকে টেনে ছেড়ে দাও, কি হবে? দুলতে থাকবে না? একবার এই পাশে, একবার বাম পাশে, একবার ডান পাশে, এভাবে দুলতে থাকবে। ওই যে অনেক সময় ঘড়ির নিচে দোলে, দেখিছো ভূতের সিনেমায় অনেক সময় ঘড়ির নিচে এরকম দলে না, একটা হচ্ছে লাঠি মতো থাকে, ওইটা দলে। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা হচ্ছে এরকম সরল দোলকের একদম বাস্তব উদাহরণ। গেল। এইবার ববটিকে একদিকে একটু টেনে ছেড়ে দিলে সাম্যবিন্দু কে মাঝখানে রেখে, দেখো সাম্যবিন্দুকে মাঝখানে রেখে, এই সাম্যবিন্দুটা মাঝখানে থাকবে, ভালো কথা, রেখে এদিকে ওদিকে মানে বাম দিকে একবার ডান দিকে একবার দুলতে থাকে, ভালো কথা, কোনো ব্যাপার না, দুলতে থাকবে, সমস্যা কি? দোলার সময় ববটি সাম্যবিন্দু থেকে যে কোনো একদিকে যে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে। ভালো করে কথাটা বোঝো, দোলনের সময় সাম্যবিন্দু থেকে, এই যে সাম্যবিন্দু থেকে সি অবস্থানে যাচ্ছে না, তাহলে এই যে পথটুকু, এই যে পথটুকু ও পাড়ি দিল, এইটুকু কি বলতো? বিস্তার। এই বিস্তারটার মানে হচ্ছে রৈখিক বিস্তার, রৈখিক বিস্তারকে এ দ্বারা প্রকাশ করা হয়। কথা ক্লিয়ার? ওকে, এইবার তোমরা বলবা যে ভাইয়া রৈখিক বিস্তার বলেছেন, তাহলে কৌণিক বিস্তারও শিওর আছে? হ্যাঁ, কৌণিক বিস্তারও আছে, এই যে অ্যাঙ্গেল থিটা, এইটা হচ্ছে থিটা। কথা ক্লিয়ার? গেল, ঠিক আছে ভাইয়া আরেকবার বুঝান না। ওকে, আমি আরেকবার বোঝাই দিচ্ছি। দোলার সময় মানে দুলতেছে, ঠিক আছে? এই ববটা এখানে ছিল, একবার এ পাশে যাচ্ছে, একবার এই পাশে যাচ্ছে, সমস্যা নেই, সে যেদিকে যাক। দোলার সময় ববটি সাম্যবিন্দু থেকে যে কোনো একদিকে, মানে এইটা তো সাম্যবিন্দু, সাম্যবিন্দু হয় ডান পাশে যাবে নয়তো বাম পাশে যাবে, যে কোনো এক পাশে তো যাবেই, তাই না? যাক, সমস্যা কি? যাক, যে কোনো একদিকে যে সর্বোচ্চ দূরত্ব, মানে যে পর্যন্ত যাচ্ছে, হাইয়েস্ট কোন পর্যন্ত? এই ডান পাশে হাইয়েস্ট, এই ববটা কোন পর্যন্ত যাচ্ছে বলো তো? সি পর্যন্ত। সি পর্যন্ত যাচ্ছে, এই যে হাইয়েস্ট এই পর্যন্ত যাচ্ছে, হাইয়েস্ট এই পর্যন্ত যাচ্ছে। তাহলে আমরা কি শিখতে পারলাম? যে এইটারে টেনে যদি ছেড়ে দিই যে হাইয়েস্ট দূরত্ব অতিক্রম করবে, তাহলে হাইয়েস্ট কত কত দূর যাচ্ছে? এটা
এই পর্যন্ত না? সি অবধি। এই যে এই পথটুকুর মান হচ্ছে বিস্তার, সেই বিস্তারটাকে বলা হয় এ দ্বারা প্রকাশ করা হয়। কথা ক্লিয়ার? ওকে, এইবার আর এইটা হচ্ছে রৈখিক বিস্তার। আর যদি তোমাদেরকে কখনো বলে যে কৌণিক বিস্তার কোনটা, সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, মানে কত কোণে এটা কোণে যাচ্ছে না, এই যে থিটা কোণে, এটা হচ্ছে কৌণিক বিস্তার। ওকে গেল। এই যে সেটাকে আমরা বলতেছি বিস্তার, এটাকে ঠুটস্থ রাখবা, অনেক সময় কথায় চলে আসে যে বিস্তার কাকে বলে, বা তোমার এমসিকিউতেও আসতে পারে। ববটি যখন সাম্যবিন্দু এ থেকে ডি, এ থেকে সিতে যাওয়ার কথা, এ থেকে ডিতে সেম কথা কিনা বলো? অবশ্যই 100% সেম। ঠিক আছে, তাহলে আমরা এখানে ববটি যখন সাম্যবিন্দু থেকে এ থেকে ডিতে অথবা সিতে, এ থেকে ডিতে অথবা সিতে বলেছে, দেখেছো এই সি বিন্দু আর ডি বিন্দু কিন্তু একদম একই সরলরেখায় অবস্থিত, এই জন্য কোনো তফাৎ নাই, দুইটারই সেম আসবে। বিন্দুর দিকে যায় তখন এর বেগ ধীরে ধীরে কমতে থাকে। দেখো এই এ থেকে এখানে গেল, তারপরে এখানে গেল, তারপরে এখানে গেল না, এই ডি অবস্থানে এসে ভি কত বলো তো? আদিবেগ 0। আদিবেগ অবশ্যই 0 হয়ে যাবে। কারণ কি? কারণ ও যখনই আদিবেগ 0 হয়ে গেছে তখনই ও এখানে থেমে গেছে, দিয়ে আবার ব্যাক আসবে, আবার এই সি দিকে যাবে। এবার সিতে যে আবার আদিবেগ 0 হবে, আবার ও ব্যাক করবে, এইভাবে চলতেই থাকবে। যদি বাতাসের বাধা থাকে তাহলে আস্তে আস্তে একসময় গতি শেষ হয়ে যাবে, থেমে যাবে। ওকে, বিন্দুর দিকে যায় তখন এর বেগ ধীরে ধীরে কমতে থাকে। এই যে সি দিকে যাক বা হচ্ছে ডির দিকে যাক, একসময় আস্তে আস্তে কমতে থাকবে, ভালো কথা, সমস্যা নেই। এইবার এবং ডি অথবা সি বিন্দুতে গিয়ে মুহূর্তের জন্য থেমে যাবে, মানে কয়েক মিলি সেকেন্ডের জন্য থেমে যাবে, কয়েক মিলি সেকেন্ড। ধরো সাপোজ তুমি একটা বল চেলে দিলে ওই তোমার আকাশের দিকে, ও যাইতে 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 এক সময় থেমে যাবে না, একটা কয়েক মিলি সেকেন্ডের জন্য। তখন ওই যে বলটা থেমে যাবে, তখন ওরা আদিবেগ শিওর 0। এবার তখন থেকে কি করবে, ও আবার ব্যাক করবে, ও আবার এটা শেষ বেগ হবে না, কারণ আদিবেগটা আমি মারছি যে এটা হবে না। সরি 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 সরি, ওর শেষ বেগ শেষ বেগ ভি ইকুয়াল টু 0 হবে। সরি ভুলে গেছে, ওর শেষ বেগটা 0 হয়ে যাবে। ওর শেষ বেগ যখন 0 হবে তখন কি করবে, ও আবার ব্যাক আসতে চাইবে। এবার ব্যাক আসে আবার এ পাশে যাবে, আবার এখানে শেষ বেগ 0 হবে, আবার এখান থেকে ব্যাক যাবে, এইভাবে চলবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবং ডি থেকে সি বিন্দুতে যে মুহূর্তের জন্য থেমে যাবে, ওখানে 0 হচ্ছে, বুঝতে পারলাম। এরপর আবার এ বিন্দু দিকে গতিশীল হবে, মানে এই যে থেমে যাচ্ছে, এখানে থেমে যাচ্ছে, ওটা কি আর উপরে যাবে নাকি আবার নিচের দিকে ব্যাক করবে? এর দিকে বলো। নিচের দিকে ব্যাক করবে। অবশ্যই আবার নিচের দিকে, এর দিকে ব্যাক করবে, আবার একে অতিক্রম করবে, আবার সির দিকে যাবে, এবার সি থেকে আবার ব্যাকে আসবে, আবার এর দিকে, একে পার হয়ে আবার ডির দিকে যাবে, এইভাবে চলতে থাকবে। আমি জানি যে তোমরা বিষয়টাকে জানো, তারপরে আমি বলে দিচ্ছি কারণ সবাই নাও জানতে পারে। ওকে, এ সময় এর বেগ বাড়তে থাকে। একটা জিনিস বোঝো যে এরপর আবার এ বিন্দুর দিকে গতিশীল হয়, ভালো কথা। এই জায়গা থেকে যখন এ বিন্দু থেকে ডি বিন্দুর দিকে গেল, বা এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে গেল, তখন কিন্তু বেগ আস্তে আস্তে কমতেছে। সাপোজ ধরো এখানে ছিল 10, এখানে হইলো 5, এখানে হইলো 2, কথা ক্লিয়ার? কিন্তু যখন উল্টোটা করতেছে, আবার এখান থেকে শুরু করতেছে, আবার যখন ব্যাক আসতেছে তখন কিন্তু 10 বেগ নিয়ে ব্যাক আসতেছে। এখানে কত? 5, এখানে কত বলো? এখানে কত? এই যা বলবো তাই হবে নাকি? যা বলবো তাই হবে। এখানে সাপোজ ধরো 1, এখানে 2, এখানে 3, মানে যখন ও ব্যাক আসতেছে তখন কিন্তু ওর গতিবেগটা বাড়তেছে না, এ অবস্থানে সব থেকে বেশি গতিবেগে থাকবে, সব থেকে বেশি। একটা বিষয়, জাস্ট একটা সিম্পল জিনিস চিন্তা করো, তোমরা এটা কালকে প্র্যাকটিক্যালি করবা, ঠিক আছে, ক্লাস শেষ করে। একটা কলমে একটা সুতলি, মানে দড়ি দিয়ে একটা কলম বা একটা সুতা দিয়ে দড়িটা দিয়ে তোমার হচ্ছে কলমটা বানবা, বাধাই করে হাতের উপর ধরবা, ধরে এক পাশ থেকে উঁচু করে ছেড়ে দিবা, দেখবে যে দুলতেছে। তাহলে ওই যে দুলতেছে, এক পাশে যে থেমে যাচ্ছে, আবার ফেরত আসতেছে, আবার যাচ্ছে, কিন্তু এই যে সাম্য অবস্থানে যখন আসতেছে তখন ওর গতিবেগটা সব থেকে বেশি হচ্ছে না এই সাম্য অবস্থানে? সেইটাই আমি বলেছি এখানে, যে এ সময় বেগ, এই যে এ সময়ে বেগ বাড়তে থাকে এবং এ বিন্দুতে বেগ সর্বোচ্চ হয়। বেগ সর্বোচ্চ মানে গতিশক্তি সর্বোচ্চ। ওকে, কোনো অবস্থানে ববের বেগ কত হবে তা গতি সমীকরণ থেকে নির্ণয় করা যায়, ভালো কথা। গতি সমীকরণ থেকে নির্ণয় করা কঠিন। এর বেগ সুষম নয়, কারণ কি? কারণ হচ্ছে এর বেগটা সুষম নয়। সুষম নয় কি করে বুঝলাম? দেখো
এখানে ছিল কত 1, এখানে হচ্ছে 2, এখানে যে আবার 0 হয়ে যাচ্ছে, তাই না? আবার তুমি একটা জিনিস দেখো, এখান থেকে যখন ফেরত আসছে তখন 1, আবার এখানে 2, আবার এখানে 3 হচ্ছে, আবার এখানে যে 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এর বেগ কি সমবেগ? নো। এর বেগ তো প্রত্যেক না ভাইয়া। সেকেন্ডে না ভাইয়া। প্রত্যেক সেকেন্ডে সাপোজ এই জায়গায় এক রকমের বেগ, এই জায়গায় এক রকমের বেগ, এই জায়গায় একরকম, এই জায়গায় অন্য রকম, এই জায়গায় ভিন্ন রকম, এই জায়গায় 4 রকম, এই জায়গায় 10 রকম। আরে আমি মজা করতেছি, মানে এক একটা পয়েন্টে এক এক রকম হচ্ছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে এর বেগটা সুষম বেগ নয়, মানে সমবেগ নয়। কিন্তু তাহলে এই সমবেগ না, এর কারণে আমরা গতির যে সমীকরণগুলো আছে, এই যে গতির যে সমীকরণগুলো আছে কোন সময় ব্যবহার করতে পারি আমরা? যখন সমবেগে থাকে, S=VT, এই সূত্র যখন ফলো করো তখন আমরা ওইগুলো ফলো করতে পারি। কিন্তু যেহেতু এ ফলো করতেছে না, S=VT ফলো করতেছে না, তাহলে শিওর আমার এখানে ওইটা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, ভালো কথা। কিন্তু শক্তির নিত্যতা ব্যবহার করে আমরা যে কোনো অবস্থানে এর বেগ নির্ণয় করতে পারি, মানে শক্তির নিত্যতা সূত্র ব্যবহার করে। ঠিক আছে, চলো দেখি আমরা শক্তির নিত্যতা সূত্র কীভাবে ব্যবহার করতেছি। বিষয়টা কি কঠিন লাগলো নাকি সহজ বলো তো? ইজি আছে ভাইয়া। ইজি। তুমি যত প্র্যাকটিস করবে তোমার কাছে তত ইজি হবে, বাট তুমি যত প্র্যাকটিস করবা না তোমার কাছে আস্তে আস্তে কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। ওকে, দেখো যে সরল দোলকের ক্ষেত্রে কৃত কাজ, এর ক্ষেত্রেও কৃত কাজ আছে। আমরা যে কৃত কাজ শিখেছিলাম না সবার প্রথমে, ওখানে চাইলে এগুলো দিতে পারতাম, বাট ওখানে দিলে তোমার মাথার উপরে যেত, এই জন্য আস্তে আস্তে পরে দিচ্ছি। দেখো সরল দোলকের ক্ষেত্রে কৃত কাজ নির্ণয় সূত্রগুলো, যদিও এখান থেকে চান্স একেবারে 0, ঠিক আছে, 0%, 1% চান্স আছে যেখান থেকে CQ আসার, কিন্তু তারপরেও আমি পড়াবো, কারণ যদি চলে আসে তখন তুমি কি আমাকে এক্সাম হলে গালাগালি করবা নাকি মানে এক্সাম হলে অ্যান্সার করে আসবা বলো? যদি অ্যান্সার করে আসতে চাও তাহলে তুমি পড়বা, আর যদি গালাগালি করতে চাও বসে বসে তাহলে না পড়বা, তোমাদের ইচ্ছা। দেখো উচ্চতা, এখন উচ্চতা বলতে কিন্তু এইটা, ঠিক আছে, মানে এই অবস্থান থেকে এই অবস্থান, কথা ক্লিয়ার? কেন? কারণ তুমি দেখো এই জায়গা থেকে যাচ্ছে, এই জায়গা থেকে ব্যাক আসতেছে এইটুকু, মানে আমার তো কাজ হচ্ছে এইটুকুর মধ্যে, তাই না? এইটুকুর মধ্যে না? তুমি বলবে জি ভাইয়া। ডি রে নিচ্ছেন না কেন ভাই? সি রে নিয়াও যা, ডি রে নিয়াও তা, মানে ডান পাশে যা হবে বাম পাশেও তা হবে, 1 সেন্টিমিটারও এদিক ওদিক হবে না, এই জন্য। ওকে, দেখো তাহলে উচ্চতা যদি কখনো তোমার বের করতে বলে, তাহলে L মানে কি? কার্যকরী দৈর্ঘ্য, মানে এই যে সুতার দৈর্ঘ্য প্লাস ওইটা দেওয়া থাকবে। ওকে, বের করতে হবে না, দেওয়া থাকবে প্রশ্নে। 1 - cos θ, এই থেটার মানও দেওয়া থাকবে, এই থেটার মানও দেওয়া থাকবে, তুমি বের করতে পারবে না ডাইরেক্ট। যদি আসতে কোনোদিন সূত্র তোমার আসবে ডাইরেক্ট, এই সূত্র আসতে পারে, আর নয়তো তোমার আসতে পারে ওই যে MCQ আকারে গেল। এবার তারপরে আরেকটা S নির্ণয় সূত্র আছে, এই যে L - √L² - x², এক্সটা কি বলো তো? এক্সটা কি? এই যে লাল কালারের দাগ দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এক্স। ওকে, এইটা, ঠিক আছে, এইটার মানও দেওয়া থাকবে। ঠিক আছে, সাপোজ এইটার মান দেওয়া নাই, তুমি কি করে বের করতে পারবা বলো তো? কেউ কি পারবা? ভাইয়া তাইলে তো উচ্চতার মান দেওয়া থাকতে হবে। হ্যাঁ, এইটাই, যে এই টোটালটার মান দেওয়া থাকতে হবে, সেখান থেকে আমি এইটুকু কাটে ফেলাই দিব, তাহলে এইটুকুর মান পাবো। তো যখনই এইটুকুর মান পাবো সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমার যদি ভূমি না দেওয়া থাকে তাহলে আমি হচ্ছে লম্ব পাচ্ছি, অতিভুজ পাচ্ছি, আমি ভূমি বের করতে পারবো না? জি ভাইয়া। জি ভাইয়া। অবশ্যই পারবো, একটু বুদ্ধি অ্যাপ্লাই করতেই হবে তোমাদেরকে, বুদ্ধি অ্যাপ্লাই না করতে পারলে তো সায়েন্স নিয়ে সমস্যা হয়ে যাবে। যাই হোক, সমস্যা নেই। তারপরে Vmax কোন জায়গায়, এই জায়গায়, এই জায়গায় নাকি এই জায়গায়, কোন জায়গায় Vmax হচ্ছে? তোমার যদি বলে যে সর্বোচ্চ গতি মানে বেগ কত, জাস্ট তুমি এখানে, হ্যাঁ বলো, স্যার এ বিন্দু ভাইয়া। হ্যাঁ বলো বলো, আমরা জানি যে এখানে Vmaxটা হবে এখানে, ঠিক আছে, এখানে। কিন্তু তোমাকে শুধু তোমার যদি এই উল্লেখ না করে দেয়, যদি ডাইরেক্ট বললো যে তোমাকে হচ্ছে সর্বোচ্চ বেগ নির্ণয় করো, কোনো বলিনি যে কোন জায়গায়, তখন তুমি ডাইরেক্ট মেরে দিয়ে আসবা পিয়াল ভাই শিখাইছিল এ বিন্দুতে, মানে এ বিন্দুতে না। বিষয়টা হচ্ছে তখন এটা যে 2 × √GL। দেখো একটা কথা কিন্তু তুমি এটা খেয়াল করো, এই যে √টা এটা কিন্তু জি এবং এল এর উপরে, সাইনের উপরে না কিন্তু, ঠিক আছে, কোনোভাবে কিন্তু সাইনের উপরে না। তাহলে θ/2,
থিটার মান দেওয়া থাকবে, θ/2 করে দিবা, ক্যালকুলেটরে চাপ আসাতেই অ্যান্সার। তারপরে ভি স্কোয়ার ম্যাক্স, এই ভি স্কোয়ার ম্যাক্স আসলে আমি এটা বের করে দিয়েছি, কারণ কি ওই যে হাফ এম ভি স্কোয়ার, এই যে ভি স্কোয়ার না, এই ভি স্কোয়ারটা ডাইরেক্ট তুমি এই সূত্র দিয়েও বের করতে পারবা, বুঝতে পারছো? সেই জন্য এগুলো শর্টকাট হিসেবে ইউজ করতে পারো, তাছাড়া কিছু না। এবার কৃত কাজ নির্ণয়, ডাব্লিউ দ্বারা কি প্রকাশ করা হয়? কৃত কাজ। যদি বলে যে এই সরল দোলকটা কর্তৃক কৃত কাজ কত, তাই না, তখন তোমার ডাব্লিউ পি ইন্টু এল ইন্টু 1 মাইনাস কস থিটা। তাহলে ডাব্লিউ পি মান দ্বারা কি বোঝায়? দেখো, গোলক পিণ্ডের ওজন। গোলক পিণ্ড মানে কি বলো তো? এই যে এইটা সাপোজ তোমাকে দিল যে 10 কেজি, 10 কেজি, তাহলে এইটা কিসের মান? ডাব্লিউ পি এর মান। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। আর এল তো কার্যকরী দৈর্ঘ্য, এই যে এটা দিলা, দিয়ে জাস্ট বসাবা অ্যান্সার। এবার তারপরে দেখো আরেকটা সূত্র আছে, মানে মানের উপর ডিপেন্ড করবে। দেখা গেলো যে ডাব্লিউ পি এর মান দেওয়া নাই, মানে গোলকপিণ্ডের ওজন দেওয়া নাই। তা এখন গোলকপিণ্ডের এই ওজন মানে কি বলো তো? ডাব্লিউ ইকুয়াল টু কি সূত্র? এমজি না? এমজি। এই যে পরে এমজি বসাই দিছি, নে দেওয়া নাই, তাও কি হয়েছে, আমরা বেরো করে নিব। এম কার ভর বলো তো? গোলকপিণ্ডের ভর। ওকে, গোলকপিণ্ডের ভর। এই যে গোলকপিণ্ড, এই যে গোলকপিণ্ড। এখন তুমি বলবা ভাইয়া আগের বারও তো আপনি বললেন এইটা ভর, দেখো ওইটার ওজন, ঠিক আছে, ওজন কথা বলে দেবে। তখন তুমি বলবা আল্লাহ এম বসাচ্ছি, তাই এম এর মান তো ওজন হয় না, এম তো ভর বলা হয়। এই জন্য আমি দুইটা সূত্র লিখছি। কথা ক্লিয়ার? যখন ওজন বলবে তখন প্রথমটা, যখন ভর বলবে তখন দ্বিতীয়টা, তোমার ইচ্ছা। ভর আর ওজনের মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে একটা গুণফল, তোমার ওজনটা চেঞ্জ হবে। দেখো আমি তোমার একটা কথা বলি, ঠিক আছে, ভালো একটা প্রশ্ন করছে, আমি বুঝাই দিই, যদিও এটা এসএসসি লেভেলের প্রশ্ন, তারপরে বুঝাই দিই। ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এই ভরটা হচ্ছে কনস্ট্যান্ট জিনিস, ঠিক আছে। তুমি দুনিয়ার যেখানে নিয়ে যাও, তোমার ভর সাপোজ তোমার ভর হচ্ছে 50 কেজি, ঠিক আছে, 50 কেজি। তোমারও যদি আমি চাঁদেও নিয়ে যাই, তোমার ভর 50 কেজি থাকবে, তোমার মঙ্গলে নিয়ে গেলেও 50 কেজি, নো চেঞ্জ। ওকে, বাট তোমার চাঁদে নিয়ে গেলে অভিকর্ষ ত্বরণ কত হবে বলো তো? কত হবে? 1.6 কত জন, আমি মনে নাই ঠিক। অনেক কম। যাই হোক, তোমার একটা মান দেওয়া থাকবে অভিকর্ষ ত্বরণের মান। মানে প্রত্যেকটা গ্রহে আলাদা আলাদা অভিকর্ষ ত্বরণ আছে না? এই যে এইটা ঠিক আছে, ডাব্লিউ সমানুপাতিক জি না এখানে? আমি যদি কাজ বাড়াতে চাই তাহলে এইটাও বাড়বে। ওই রকম তো আসলে, মানে আসলে এইরকম কাজ করে না, কিন্তু বিষয়টা আমি বুঝালাম যে তোমার ডাব্লুটা নির্ভর করবে কার উপর? জি এর উপর। কারণ কি, পৃথিবী পৃষ্ঠে জি এর মান 9.8, তোমার ওজন হয়ে যাবে অন্যরকম। সাপোজ তোমার ওজন ছিল 50 কেজি, ঠিক আছে, 50 মানে ভর এম এর মান হচ্ছে 50 কেজি। এইবার তোমাকে বলা হলো যে পৃথিবীতে তোমার ওজন কত, তাহলে 50 ইন্টু কত? 9.8, ডাব্লিউ ইকুয়াল টু এমজি। তাহলে এবার একটা সামথিং একটা অ্যান্সার আসবে, তাই না? গেল। এইবার তোমার যদি বলে চাঁদে, তাহলে চাঁদে অভিকর্ষ স্তরের মান আছে না, তাহলে কি সেখানে কি 9.8 ইউজ করতে পারবা? না ভাইয়া। কিন্তু সেখানে কিন্তু অবশ্যই 50 ইউজ করতে হবে। এই জন্যই বলা হয় যে ভর এবং ওজন দুইটা আলাদা জিনিস। ভর হচ্ছে কনস্ট্যান্ট, আর ওজন তোমার অভিকর্ষ ত্বরণের উপর নির্ভরশীল, অভিকর্ষ ত্বরণ অনুযায়ী পরিবর্তন হয়। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে, এবার চলো আমরা পরেরটায় আসি। ডাব্লিউ ইকুয়াল টু হাফ, যদি তোমার কৃত কাজ নির্ণয় করতে বলে যে টোটালটার হচ্ছে কৃত কাজ নির্ণয় করা সিস্টেমের, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হাফ ভি স্কোয়ার ম্যাক্স, মানে যে এখানে যে ভিটা ব্যবহার করতেছো সেটা কিন্তু অবশ্যই ভি ম্যাক্সটা ব্যবহার করতেছো। এখন অনেকে বলবো যে ভি স্কোয়ার ম্যাক্স ভাইয়া আপনি এই সূত্রে ফেলাবো নাকি এই সূত্রে ফেলাবো, তাই না? অনেকে বলতে পারো। তোমার কি কি দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে, কি কি দেওয়া আছে, ঠিক আছে। যদি তোমার হচ্ছে অ্যাঙ্গেল ভালো করে দেওয়া থাকে, জি এর মান দেওয়া থাকে, এল এর মান, তাহলে তুমি এটা ফেলা দিবা, কোনো সমস্যা নেই। আর এটা ফেলালেও হবে। তুমি প্র্যাকটিস করতে করতে শিখে যাবা যে কোনটা কখন কোন সূত্র ব্যবহার করতে হবে। প্র্যাকটিস না করে তুমি কোনোভাবেই কিছু করতে পারবা না। এই যে কালকে এই অধ্যায়টা শেষ করব, করে তোমাকে 4 দিন একটা এভারেজ সময় দেওয়া হবে প্র্যাকটিস টাইম। এই প্র্যাকটিস টাইমে তোমার যদি প্র্যাকটিস সঠিকভাবে করতে পারো ভাই, তোমার এই অধ্যায় আমি যেভাবে শিখাইছি মনে হয় না কোনো জায়গায় বাদবা, ঠিক আছে। আর বাদলে তো আমি আসি, বাট 23 সালের প্রশ্ন কেউ যেন করতে যাবা না। 23 অ্যান্ড 24 এই দুইটা প্রশ্ন এখনকার জন্য না, এটা পরে, ঠিক আছে।
এই দুইটা প্রশ্ন হচ্ছে একটু অ্যাবনর্মাল প্রশ্ন, এটা পরে সলভ করে দিব, সেটা প্যারা নাই। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে 2015 থেকে 2022 সাল পর্যন্ত যত প্রশ্ন আছে এই নিজে নিজে সলভ করার। তুমি কি প্রথম দিনই পারবা সলভ করতে, বলো তো? কখনোই পারবা না, না। তুমি কখনোই পারবা না। আরেকটা কথা, তুমি যখন এই যে সলভ করতে বসবা, তোমার সামনে কিন্তু এই শিট ওপেন করা যাবে না। তোমার শিট তুমি ধরো কালকে শেষ করবো, কালকে কয় তারিখ, 30 তারিখ মনে হয়, তাই না? 1 তারিখ সময় নেবা, 2 তারিখ সময় নেবা এই 5ম অধ্যায়ের শিট মুখস্থ করার জন্য। ওকে, ঠুটস্থ, একেবারে ঠুটস্থ চাই। 100 বার না 1000 বার পড়ার দরকার হলেও পড়বা, কিন্তু আমি ঠুটস্থ চাই। ঠিক আছে, ঠুটস্থ করবে। ভাইয়া কালকের কি ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু হবে? না 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 না, এই যে আপনারা সরল দলক করাচ্ছি না, কালকে হচ্ছে পাম্পের ম্যাথ করাবো। পাম্প, ওই যে আপনারা এসএসসি লেভেলে পাম্প করে আসছেন না, ওই রিলেটেড হচ্ছে জিনিসপত্র করাবো। তারপরে হচ্ছে আর হচ্ছে ওই যে পাম্পের পানি তোলা, পানি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবে আপনাদের পরীক্ষাতে। সুতরাং এই টপিকটা মাঝখান থেকে ক্লাস করছি, মানে এইগুলো লেকচার কি আছে? আমি তো প্রথমেই বললাম যে 1 থেকে 9 নাম্বার লেকচার পর্যন্ত, মানে আজকের লেকচারটা আপনি যখন শেষ করবেন, এই যে একটু পরে ক্লাস শেষ হয়ে যাবে, একটু পরেই হচ্ছে আপনার ইউটিউবে আপলোড হয়ে যাবে ক্লাসটা, বুঝছেন? সবগুলো ক্লাস আমাদের গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা, ভেক্টর সব, তারপরে এই অধ্যায় যত ক্লাস নিয়ে আছে সব ইউটিউবে দেওয়া আছে। বুঝছিস? ওকে, আর ম্যাথ সলভিং ক্লাস স্যার? কিসের ম্যাথ সলভিং? ও এই যে তোমার ইসের না, এগুলো এইগুলো না না না, এইগুলো আমি শেখাবো না কোনোভাবেই না। এইগুলো তোমাকে নিজে করতে হবে, নিজে গাইড। আমি বলি তোমাদেরকে 4 দিন, এই যে 4 দিন সময় দিব, এর মধ্যে সবার হাতে আমি গাইড চাই। জি। পুরানো হোক নতুন হোক, আমি গাইড চাই, যেখানে লাস্ট ইয়ার 2022 সাল পর্যন্ত প্রশ্ন আছে এরকম গাইড কিনবা। 23 সাল 24 সাল যদি পারো তা কিনতে পারো, তোমাদের ইচ্ছা, বাট লাস্ট মানে 22 সালের প্রশ্নটা থাকবে এরকম গাইড লাগবে। তোমরা শিখতে হবে ভাই। আমি যদি তোমাকে এখন হাতে ধরায় দাঁড়ায় এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই শিখাই দিই, তোমার পরীক্ষাতে কি এইটাই আসবে? ভাইয়া আমাদের কলেজে তো একবার বলা হয়েছিল যে 2024 সালে ফিজিক্স পরীক্ষা হয়েছে, তার জন্য মানে এইবারের গাইডটা কিনলে 2024 পর্যন্ত কোয়েশ্চেন থাকবে। এখন কি করব? আমি বললাম না, আপনাদের ইচ্ছা। এখন কারো সামর্থ্য আছে 1200 টাকা দিয়ে একটা গাইড কেনার, ঠিক আছে, কারো সামর্থ্য নেই 500 টাকা দিয়ে একটা বই কেনার। আমার স্টুডেন্ট 2 রকমই আছে। যাদের সমস্যা নাই তারা কিনবা ভাই, কোনো সমস্যা নাই তো, তাই না? কিন্তু আমি একটা কথা বলি, ওই এক সালে কয়টা বোর্ড আছে বলো তো? বাংলাদেশে কয়টা বোর্ড? 9টা বোর্ড না? ওই 9টা প্রশ্নের জন্য, মানে 9টা তো প্রতিটা চ্যাপ্টারেরই 9টা, ওই সামান্য তোমার হচ্ছে একটা 24 সালের প্রশ্নের জন্য এতদিন অপেক্ষা করো না। এই যে গ্যাপটা হবে না, সারা জীবনেও তুমি এই গ্যাপ পূরণ করতে পারবা না। সাপোজ তোমাকে আমি 24 টেস্ট পেপার কি 24 কোনটা টেস্ট পেপার আসতেছে? ও টেস্ট পেপারে তো 23 সালে পর্যন্ত প্রশ্ন আছে। 24 টেস্ট পেপারে 23 সালে পর্যন্ত প্রশ্ন আছে। এমন যেন বললো না ভাইয়া 24 টেস্ট পেপারে হচ্ছে 24 সালের প্রশ্ন ছিল, তাকে থাকে তাহলে তো প্রশ্ন পাস হয়ে গেল। ভাইয়া ক খ শেষ করতে হবে। হ্যাঁ অবশ্যই, ক খ, ক প্লাস খ এর জন্য এগুলো তো মুখস্থ হয় না। হ্যাঁ এগুলো তো মুখস্থ করতে হবে আপনাকে, এগুলো বুঝার কিচ্ছু নেই, আপনি বুঝতে যাবেন না, বুঝতে গেলে মার খাবেন। স্পেসিফিকলি এমন চ্যাপ্টার ওয়াইজ দেয়া যায় না যে এগুলো পড়লে কমন পড়ে যাবে এরকম? আমি বলে দিচ্ছি আপনাকে, 2015 সাল থেকে যদি আপনি শুরু করে 2022 অথবা 2023 সাল পর্যন্ত পড়েন, এর বাইরে একটা ওয়ার্ড আসবে না, আমি লিখে দিতে পারি আপনাকে, ঠিক আছে? এর বাইরে একটা সিঙ্গেল ওয়ার্ড আসবে না। কারণ কি? কারণ একটা অধ্যায়ে সাপোজ 10 থেকে 12টা ক খ থাকে, যা গুরুত্বপূর্ণ, তাই না? এবং সবগুলোই তো দেখবেন যে কোনো না কোনো বোর্ডে চলে আসছেই, তাহলে আপনি ওই বোর্ড যদি গুলো সলভ করেন তাহলে অটোমেটিকভাবে আপনার এই প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। কিন্তু পোলাপান তো তা করে না, পোলাপান ওই যে 500 টাকা 600 টাকা দিয়ে বই কিনবে, ঠিক আছে, বই কিনবে ক খর জন্য। আরে ভাই তোর গাইডেই তো সব আছে, আবার ক খর জন্য কি বই কিনতে হবে তোর? অতিরিক্ত বোঝে। যাই হোক, ওগুলো নিয়ে আলোচনা করবানি পরে, এখন আমরা এইটার দিকে আসি। তাহলে এইগুলো আমার সূত্র, আর এখানে সবগুলো পরিচয় দেওয়া আছে। আমি পরিচয়গুলো দিয়ে দিছি, কারণ কি পরীক্ষার আগের দিন পরিচয় না দেখলে মনে থাকবে না, ঠিক আছে? ঠুটস্থ রাখবা, একবারে ঠুটস্থ। যখন তোমরা ম্যাথ প্রবলেম সলভ করবা, তখন যেন ওই শিট খুলে খুলে না দেখতে হয়, এই সূত্রটা কী ছিল রে, এই সূত্রটা কী ছিল, এই কারোর কি a + b হোল স্কয়ারের সূত্র তোমার বই খুলে দেখতে হয় এখন? না। কিন্তু যদি তোমার দেখতে হইতো
প্রথম প্রথম ক্লাস 6-এ বা 7-এ দেখতে হতো না এগুলা? জি তা তখন কি ফিল হতো যে একটা অঙ্ক করতে গেলে আধা ঘন্টা চলে আসছে, কিন্তু তোমার যদি এখনো সেই রকম ফিল হয় যে একটা ম্যাথ করতেছো, সেটা সূত্র খুঁজে বের করতেছো, তারপরে সলভ করতেছো, এরকম করতে গেলে সমস্যা। আর তুমি এখন প্র্যাকটিস করবা দেখে 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 দেখে, নতুন এই বোর্ডের বাইরে কোনো প্রশ্ন সলভ করতে যাবে না। কথা আমি যা বলতেছি শোনার চেষ্টা করবা। তোমার বন্ধু বান্ধব কী করবে আমি বলি, তোমাকে বলতেছি 15 সাল থেকে 22 সাল পর্যন্ত সলভ করতে, তোমার বন্ধু বান্ধব এ করবে না। তোমার বন্ধু বান্ধব কী করবে, মডেল টেস্ট, ওই যে গাইডের শেষে বা প্রথমে মডেল টেস্ট থাকে না, সেইগুলো সলভ করবে, যে এগুলো গুরুত্বপূর্ণ বেশি। আরে ভাই তুই এইগুলো যদি পারিস তাহলে ওইগুলো অটোমেটিক পারবি। আর এখন সাপোজ তোমাকে যদি আমি একটা ম্যাথ দিই, পুরো জীবনে কোনোদিন প্র্যাকটিস করো নাই, তুমি সামনের পরে পড়লো, তুমি কি সলভ করার সিস্টেম জানো? যে আগে শক্তি বের করতে হয়, তারপরে গতিশক্তি বের করতে হয়, তারপরে দুইটা যোগ করতে হয়, তারপরে এই করতে হয়, তুমি জানোই না। হ্যাঁ তুমি জানো যে কোন সূত্র ব্যবহার করতে হবে, বাট তুমি জানোই না যে কীভাবে সলভ করতে হবে। এই জন্য আগে সলভ করা শিখতে হবে, তারপরে যে এই না দেখে দেখে প্র্যাকটিসগুলা। অনেক অ্যাডভান্স করতে যাবা না, একদম নিজেকে বাচ্চা বাচ্চা রাখবা, যে স্টেয়াস ইউথফুল অ্যাজ এ কিড, মানে বাচ্চার মতো নিজেকে রাখবা, বেশি বুঝতে যাবা না। আপাতত তোমাকে বুয়েটা চান্স পাওয়ার দরকার নেই, আপাতত তোমাকে এইচএসসির সাথে অ্যাডমিশনটা যাতে ভালোভাবে যায় সেইভাবে বেসিকটা ক্লিয়ার করার দরকার, বেসিক ক্লিয়ার করবা, ঠিক আছে? অনেকেই এখানে কাজ করবে ভাইয়া খ নাম্বারে কি করব, তুমি আগে পড়বা ক, এখন খ পড়তে যাবা না, কথা ক্লিয়ার? খ ক্রস, খ এখন কোনোভাবে পড়ার দরকার নেই, এখন পড়বা হচ্ছে ক। আমি যে কয়দিন সময় দিব এর মধ্যে তুমি মুখস্থ করে দিবা ক, ঠিক আছে? এবার জ্ঞানী বাবারা তোমরা আমাকে যে প্রশ্ন করবা ভাইয়া খ কি দোষ করেছে, দেখো তুমি ক যদি ছোটস্থ থাকে একটা অধ্যায়ের 80% খ নাম্বারের অ্যান্সার তুমি দিতে পারবা, 80%। কারণ কি, ওই একই জিনিস হয়তো ব্যাখ্যা করতে বলেছে তোমাকে, এরকমই পড়ে না যে গতিশক্তির সমীকরণ ব্যাখ্যা করো। আজকে ভাই আমাদের কলেজে একটা টিউটোরিয়াল হয়েছিল, ক খ পারি নাই, গ ঘ পারছি। এটা তো তোমাদের মানে ফরজ একটা জিনিস হয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাকে একটা কথা বলি, কয়েকদিন পরেই তুমি ইসে দেখবা ফেসবুক পোস্টে, সায়েন্সের মেয়েরা বা ছেলেরা কিসে আটকায়, তা ক এবং খতে আটকায়, এই ধরনের পোস্ট। কখতে আটকায়। হ্যাঁ, কিন্তু এটা পুরো আমি বলবো যারা ছাগল মার্কা স্টুডেন্ট তাছাড়া এই কথা বলবে না কেউ, কারণ আমি তোমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছি যে তুমি ক এবং খ যদি এখন মুখস্থ না করো তুমি A+ পাবা না, A+ আশা এখন ভুলে যাও। আমি আরও ভালো করে বুঝাই, ক্লাসের মধ্যে বোঝাচ্ছি, কিছু মনে করো না। 5টা প্রশ্ন লিখতে হয়, একটা প্রশ্নর ক খতে কয় মার্ক, এক কতে থাকে 1, খতে থাকে 2, তাহলে কয় মার্ক, 3 মার্ক, তাই না? 3 মার্ক, তাহলে 5টায় 5 গুণ 3 কত, 15 মার্ক। এই 15 মার্ক যদি ছেড়ে আসো তাহলে তুমি 100-র মধ্যে 100 মার্কের পরীক্ষা, তুমি যদি 85 মার্কের পরীক্ষা দিয়ে আসো, তোমার A+ আসবে জীবনে? বলো, না ভাই, জীবনেও আসবে না। তুমি শিওর থাকো, তুমি যতই ওই গ ঘ পারো না কেন, আমাদের কলেজে পুলাপান সব গ ঘ দিলেই একদম কোপ দিয়ে দেবে, সব পারি ভাই। ক খ একটা কেউ পারে না। আমি কথা বলি, তুমি গ ঘ এমনিও পারবা না ভাই, কারণ গ ঘ তো তোমার সৃজনশীল প্রশ্ন, এটা কি তোমার শিওর যে কমন বাঁধবে তোমার? তুমি 100% শিওর থাকো তোমার এখানে গ এবং ঘ কমন বাঁধবে না, বাট তুমি 100% শিওর এখানে থাকো যে ক এবং খ কমন বাঁধবে। তাহলে তুমি এখন তোমার কাছে 2টা প্রশ্ন করবো, যে তুমি অল্প পড়ে A+ পাইতে চাও নাকি বেশি পড়ে ফেল করতে চাও, বলো কি করতে চাচ্ছ? অল্প করে প্লাস। অল্প পড়ে আগে A+ পাও, বেশি পড়ে ফেল করতে যাও না। যারা গ ঘ করতেছে এখন আমি জানি পোলাপান সব গ ঘ, ঠিক আছে, সব গ ঘ করবে, কিন্তু তোমরা এখন ক খর পিছনে সময় দিবা, ক প্লাস খ। কারণ ভাই তোরা যে জিনিসের পিছনে দৌড়াচ্ছিস, তোরা এইটা হচ্ছে রানী এলিজাবেথ, তোদের সাথে ভাইয়া আমাদের তো অভ্যাস খারাপ, মানে আমরা যেটার পিছনে ছুটি শুধু এটার পিছনেই ছুটতে আমি থাকি। তো আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছি, এখানে অভ্যাস খারাপের কিছু হচ্ছে না। আমি আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছি, তুমি এই করলে তুমি বিপদে পড়বা। এখন আপনি যদি এইটাও করেন যে বিপদে আমি পড়বই, কোনো সমস্যা নেই, ঠিক আছে, বিপদে আমাকে পড়তেই হবে, কোনো ব্যাপার না, পিয়াল ভাই বলুক আর না বলুক আমি বিপদে পড়ে দেখাবো, তাহলে বিষয়টা আলাদা। আমি আপনাদের বললাম এখন খ মুখস্থ করার দরকার নেই, এখন প্রথম কটা ঠুটস্থ করেন। ক পারলে 70% প্রশ্ন আপনি পারবেন
এই ক্ষয়ের। ঠিক আছে, কথা যেটা বলতেছি শুনে দেখেন, কাজে লাগবে। আমরা গ ঘ প্র্যাকটিস করব না? গ ঘ প্র্যাকটিস করবেন। হাই আল্লাহ, আপনি 85 মার্কের অ্যান্সার দিতে চাচ্ছেন নাকি 100 মার্কের অ্যান্সার দিতে চাচ্ছেন আমাকে বলেন তো একটু। 100 আপনি যদি 100 মার্কের অ্যান্সার দেন, তা প্রথমে কি গ নাম্বারের অ্যান্সার করেন আর ঘ নাম্বারের অ্যান্সার করেন, নাকি আগে ক করেন প্লাস খ করেন প্লাস গ করেন প্লাস ঘ করেন? করেন, বলেন। ক খ ক খ আগে করেন, তারপরে গ ঘ করেন, তাই তো? এখন আপনার, আমি যদি টিচার হই, আপনি নিজের টিচার, ধরেন আপনি নিজের টিচার, আপনি ক লেখেন নাই, একটা খাতায় দেখতেছেন যে ওই খাতাটায় ওই ছেলে ক লিখে নেয়, খ লিখে নেয়, গ এবং ঘ লিখছে। ঠিক আছে, তো ওই স্যারের মিজাজ কতটুকু খারাপ হবে বলো, যে শালা শিওর ফাঁকিবাজ, এই স্টুডেন্টটা শিওর ফাঁকিবাজ। নাকি ছেলে ওই খাতার উপর লেখা থাকে ছেলে নাকি মেয়ে, বলো লেখা থাকে কি ছেলে নাকি মেয়ে? না ভাইয়া, তোমার নামও লেখা থাকে না, তাহলে স্যাররা কি করে বসবে? স্যাররা বসবে যে শিওর ফাঁকিবাজ, 100 to 100% ফাঁকিবাজ, জীবনে কখনো পড়াশোনা করি নাই, বন্ধুদের তা দেখে দেখে গ ঘ লিখছে পাশ করার জন্য। এখন আমি তোমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছি তুমি কি কি পড়বা। তোমার এই যে 4 দিন তোমাকে আমি সময় দিব, প্রত্যেকটা চ্যাপ্টার, সে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, ম্যাথ বলো, ঠিক আছে? বিষয়টা হচ্ছে প্রথমে সুন্দর করতে হবে। তোমার স্যার যেন তোমার খাতাটা খুলেই মানে মুগ্ধ হতে বাধ্য হয়, যে তোমার 100 খাতা দেখবে, স্যার আমি বলে দিচ্ছি 100 খাতা দেখবে, 70টা খাতা কী পাবে জানো? ক খ ছাড়া পাবে, ক এবং খ ছাড়া পাবে, ক এবং খ। 30টা খাতা পাবে, যে 30টা খাতায় ক এবং খ থাকবে। এইবার তুমি বলো, এই 70টা খাতা বেশি মার্ক থাকবে নাকি এই 30টা খাতা বেশি মার্ক থাকবে? 30টা খাতা আছে। তাহলে এখন তুমি আমাকে অ্যান্সার করো। স্যাররা জানে গ প্লাস ঘ জিনিসটা হচ্ছে সৃজনশীল, পারলেও পারতে পারে, না পারলেও না পারতে পারে, ওটা ম্যাটার না। কিন্তু স্যাররা এইটা জানে ক প্লাস খ এইটা ভালো স্টুডেন্টরা পারে, এটা খারাপ স্টুডেন্টরা পারে না। কিন্তু খারাপ স্টুডেন্টরা কিন্তু দেখে দেখে এই গ এবং ঘও পারে। সূত্র, দোস্ত কোন সূত্র রে? গ নাম্বারে এই সূত্র, হ্যাঁ পাতায় দিয়ে, মান পাতায় দিয়ে দেখছেন, ক্যালকুলেশন কর, একটা অ্যান্সার চলে আসবে না। ক খ কি ওরকম হয়? কখনোই হয় না। এই জন্য আমি বলবো যে আগে ক খ। এখন ক খর মধ্যেও তুমি আগে কি পড়বা, আমি একদম সিকোয়েন্স দেখা দিচ্ছি। প্রথম ক মুখস্থ করবা, ক মুখস্থ করার পরে গ ঘ প্র্যাকটিস করবা, ঠিক আছে? আপাতত এইবার যখন তোমার একবার এইভাবে শেষ হয়ে যাবে, পরীক্ষার আগের দিন তুমি খগুলো দেখে যাবা। কারণ কি? কারণ ভাই কেন কি এরকম বলতেছেন কেন? কথাটা হচ্ছে ভাইয়া, তোমার এই খ নাম্বার মুখস্থ থাকে না জীবনে কোনোদিন। বাংলা ছাড়া এই খ নাম্বার তোমার কোনো জিনিসের মুখস্থ থাকবে না। আমি তোমাকে লিখে দিব, এ মুখস্থ থাকে, পরীক্ষার আগের দিন দেখে যাওয়া লাগে না? জি ভাইয়া, অবশ্যই দেখা যাওয়া লাগে। তাহলে যে জিনিসটা আমার মুখস্থ থাকছে না, সেই জিনিসটা মুখস্থ করে লাভ আছে আমার? কিন্তু ক নাম্বার মুখস্থ থাকে সংজ্ঞা হিসেবে, ঠিক আছে? সংজ্ঞা হিসেবে ক নাম্বার মুখস্থ থাকে। তাহলে যে জিনিসটাই আমার মুখস্থ থাকে সেই জিনিসটাকে মুখস্থ করি। এইবার এখান থেকে ক যদি মুখস্থ করো 70% তুমি কমন পেয়ে যাবা খতে, আর কিছুই লাগবে না। একটু বাড়াই লিখে দিবা, কাহিনী খ নাম্বারও শেষ, অটোমেটিক হবে, অটোমেটিক। তাহলে তুমি এটা বলো যে খ আলাদা মুখস্থ করবা, ক আলাদা মুখস্থ করবা, নাকি শুধু ক মুখস্থ করবা? শুধু ক। এইটাই বুদ্ধিমানের কাজ হবে, ক মুখস্থ করার। আপাতত আমরা পরে যে মুখস্থ করবো, আমরা তো কোনো কিছুই বাদ দিব না, কিন্তু আপাতত রেজাল্ট করার জন্য ক মুখস্থ করব। ক মুখস্থ হবে, তারপরে খ। ওকে, গেল। আর পরীক্ষার আগের দিন আমরা খগুলো দেখে যাবো, একবার করে রিডিং দিয়ে গেলেও পারবা তুমি, গেল। তারপরে গ ঘ তুমি যেভাবে প্র্যাকটিস করো ওইভাবে প্র্যাকটিস, তাছাড়া কিছু না। এই যে এতক্ষণ ধরে প্যাক করলাম, কাজে দিচ্ছে কি জিনিস? জি ভাইয়া, অবশ্যই কাজে দিবে। আর যারা তোমরা অ্যাডমিশন প্রোগ্রামে ভর্তি হচ্ছ, তারা এরম বক আরো হাজার পাবা। মানে তোমাকে চোখে আঙুল দিয়ে দেখাই দিব যে কোন জিনিসটা তোমার করা উচিত আর কোন জিনিসটা উচিত না। আলাদা ব্যাচ আছে? আলাদা ব্যাচ আছে। তো কালকে তো অ্যাডমিশনের ডেমো ক্লাস হবে না? হ্যাঁ, কালকে 7টার সময়। যারা ভর্তি হতে চাও তারা ভর্তি হতে পারো কালকে 7টার মধ্যে, আর যারা হবে না তারা গ্যাপ পড়বে। কিন্তু আমি চাচ্ছি যে কালকের ফ্রি ক্লাসটা তোমাদের জন্য আমি ফ্রি করে দিচ্ছি, মানে ক্লাসটা কালকে ফ্রি করে দিচ্ছি। তোমরা কালকে ক্লাসটা করবা, করে তারপরে তোমরা ডিসিশন নিবা যে ভাইয়ার কোর্স কি কিনবো নাকি কোর্সটা কিনবো না, একদম তোমাদের।
ভাইয়া কালকের ক্লাসটা করার পর আপনার সাথে পার্সোনালি ইনবক্সে কথা বলি অবশ্যই যে অবশ্যই, কোনো সমস্যা নেই। ভাইয়া হ্যাঁ বলো। একটা কোয়েশ্চেন, বলো। ভাইয়া ওই অ্যাডমিশনটা এখন করলে কি ভালো হবে নাকি পরে করলে এটা বেস্ট? আমি বলি এই যে আমি তোমাকে এই কথাটা বলতেছি, তাই না? এই কথাটা তোমার বললাম না? এই কথাটা যদি তোমার হচ্ছে কোনো কারণে যদি রেকর্ডেড না থাকতো, ধরো আজ সাপোজ একটা কারণে আমার রেকর্ডিংটা হয়নি, তাহলে এইটাকে তুমি ব্যাক পাবা পরে যে? না ভাইয়া। আমি তো মনে করবো যে না, আমি তো আমার স্টুডেন্টদেরকে এইটা একদিন বলছিলাম, তাহলে আবার কি ওই কথা প্রতিদিন নতুন মানে একই জিনিস বলবো? না, সামনের দিন দেখবো যে নতুন তা কিছু বলতেছি। এই জন্য আমি বলবো যারা ভর্তি হতে চাও তারা এই 2 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবা, 2 তারিখের মধ্যে, ঠিক আছে? একটু সময় বাড়াই দিলাম, কালকে থেকে ক্লাস শুরু হবে এবং যারা ভর্তি হতে চাও 2 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবা, যারা হতে চাচ্ছ। আর যারা হতে চাচ্ছ না ভাই, কোনো সমস্যা নাই, আমি হ্যাঁও বলবো না নাও বলবো না, তোমাদের ইচ্ছা। ওকে, অনেক কথা বললাম, এবার চলো লেকচারে ফিরে আসা যাক। বাবা রে, ওকে, একটু ফাস্টলি শেষ করব। দেখো এখানে সরল দোলকের ক্ষেত্রে গতিশক্তি নির্ণয়, এবার যান্ত্রিক শক্তি নিত্যতা, মানে আমরা এ বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি নির্ণয় করব, বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি নির্ণয় করব, সি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি নির্ণয় করব। কথা ক্লিয়ার? করে এবার সবগুলো যোগ করে দেবো, দিলি বলবো যে যান্ত্রিক শক্তি নিত্যতা ফলো করতেছে। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাইয়া। এই ধরনের ম্যাথ করে আসছো তো তোমরা এসএসসিতে, তাও আমি একটু দেখাই দিই। দেখো এ বিন্দুর ক্ষেত্রে আমরা এখানে যে কয়টা বের করবো সবগুলো আমি আলাদা আলাদা করে দেখাই দিচ্ছি। যে আমরা প্রথম বের করতেছি গতিশক্তিটা, এই চিত্রের গতিশক্তি, ওকে, এই এ বিন্দুর, ঠিক আছে? চলো দেখি এ বিন্দুর গতিশক্তি, বি বিন্দুর গতিশক্তি এবং সি বিন্দুর গতিশক্তি বের করবো। তারপরে আমরা আর একটা কেসে যে এইটা বিভব শক্তি, এটা বিভব শক্তি, এটা বিভব শক্তি, মানে আলাদা আলাদা করে সবগুলো দেখাইছি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। ওকে, এ বিন্দুর ক্ষেত্রে, এই এ বিন্দুর ক্ষেত্রে বেগ ভি সমান কি বলতো? ইউ স্কোয়ার প্লাস 2as, এটা না? সেম টু সেম সূত্রে বসাইছি আমি, কিন্তু ভি এ দিছি কেন? কারণ এটা এ বিন্দু বলে তাই। তাহলে যদি বি বিন্দুর জন্য বের করতাম তাহলে কি ভি বি, তাহলে যদি সি বিন্দুর জন্য বের করতাম তাহলে ভি সি। কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কেন বেগটা বের করতেছি? কারণ গতিশক্তি বের করতে গেলে তো বেগ লাগবে না, এই জন্য। ঠিক আছে, বেগ এই যে এখানে দিলাম। এখন দেখো এস এর পরিবর্তে কি লিখতে পারি? এইচ, যেহেতু আমরা উপর নিচে নিয়ে কাজ করতেছি। আর ত্বরণেরটাকেই লিখতে পারি অভিকর্ষ ত্বরণ। আর আদিবেগ কত বলো? আদিবেগ শূন্য না? হ্যাঁ শূন্য, যদি না দেওয়া থাকে তাহলে সবসময় শূন্য, আর যদি উল্লেখ করে দেয় তাহলে ভিন্ন কথা। ঠিক আছে? এখন তোমরা আমাকে বলবা ভাইয়া আপনি কি করে বি বিন্দুতে যায় কি হবে না? বি বিন্দুতে কি তখন হচ্ছে আদিবেগ আছে নাকি নাই বলো তো? আছে আছে আছে, আপনারা বলবেন আছে, আমি বলবো নাই। কেন ভাইয়া? কেন? আপনার উল্লেখ না করলে আপনি পাবেন কই? উল্লেখ যদি করে দেয়, যদি উল্লেখ করে তাহলে আপনি মান বসাবেন, কোনো সমস্যা নাই। আর উল্লেখ তো করবে ভাই, অবশ্যই করে দেবে, বাট আমি তো এখানে। ভাইয়া একটা কোশ্চেন। হ্যাঁ বলো। ভাইয়া ভি মানে ভি এর যে শেষ বেগটা থাকবে, মানে এ থেকে যাওয়ার সময় বি পর্যন্ত যে শেষ বেগটা থাকবে ওইটা আবার বি এর আদি বেগ হবে না? না 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 না, এইটা হ্যাঁ তুমি যেটা বলতেছো ঠিক আছে। যখন ও বি অবস্থানে থাকবে, ঠিক আছে, ও বি অবস্থানে যখন থাকবে তখন ওর আদিবেগ শেষ বেগ দুইটাই থাকবে। ঠিক আছে, আদিবেগ শেষ বেগ দুইটা থাকবে। বাট এখানে সমস্যা হচ্ছে যে তোমার যদি প্রশ্নে না দিয়ে দেয় তখন কি করবা? তখন এই নিয়মে করবা। আর যদি প্রশ্ন দিয়ে দেয় তখন তো মান বসা দিচ্ছ ভাই, এই হচ্ছে কথা। এখানে তো ভাইয়া বি এর আদিবেগটাও শূন্য হবে, কারণ একই বিন্দু থেকে সবগুলা আসছে। হ্যাঁ ওইটাই, আমি সেটা বোঝাতে যাচ্ছি আপনাদেরকে। যাই হোক তোমরা দেখো তাহলে আরো ক্রিস্টাল ক্লিয়ার হবে। দেখো এবার এ দেখো এস এর পরিবর্তে এইচ বসাইছি। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বেশ সূত্রটাই ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as না? হ্যাঁ। ভি স্কয়ার না? এখানে শুধু ভি দেওয়া যে, কোন জায়গায় ভি দেওয়া? বেশ সূত্রতে, বেগের সূত্রতে। ও হ্যাঁ, ভালো কথা তো। রুট ওভার হবে তো এটাই সাইডে। ওকে ওকে, একটু বোঝাই দিই, সরি আমার এখানে টাইপিং মিস্টেক হয়েছে। এখানে স্কোয়ার দাও, স্কোয়ার দাও। কারণ কি, তুমি গতিশক্তি নির্ণয় সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার, তাই তো? এই যে ভি স্কোয়ার টোটালটার মান বের করতেছি আমি, বুঝতে পারিস? এই যে কথা ক্লিয়ার? এখানে ভি স্কোয়ার হবে প্রত্যেকটাই। হাই আল্লাহ, আমি তো খেয়ালই করি নাই।
আমি হাতে যখন লিখছিলাম, এই দেখো শিটে আমার হাতে যেটা লেখা আছে ওইটা কিন্তু ঠিকই আমি দিয়ে রাখছি ভি স্কোয়ার, বাট টাইপিংয়ের সময় আমি খেয়াল করি নাই। ওকে, যাই হোক এখানে স্কোয়ার হবে গেল। এবার ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এবার এস এর পরিবর্তে এইচ লিখলাম আর এর পরিবর্তে জি লিখলাম। এইবার তুমি এই যে আদিবেগ তো শূন্য, এই যে আদিবেগ শূন্য বসাইছি, তাহলে দেখো শূন্য বসালি এইটুকু তো নাই, তাহলে কি আছে এই অংশটুকু আছে না। এইবার দেখো 2g তো 2g তো কোনো কাহিনী হবে না, হবে এইচ নিয়ে। বলো তো এখানে এইচটা কত হবে এই এ বিন্দুর ক্ষেত্রে? an এইটুকু, মানে এই অবস্থান থেকে এই অবস্থান, কথা ক্লিয়ার? এই কেন অবস্থান, ভাইয়া? কারণ দেওয়াই থাকবে আপনার এইটুকুর মান। আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, কারণ আপনার বস্তুটা যাচ্ছে এই জায়গা পর্যন্ত না, তাহলে হাইয়েস্ট স্থান থেকে লোয়েস্ট স্থান এইটাই না আপনার উচ্চতা। জি জি আপনি বলবেন ভাইয়া পি অবস্থানে, তাহলে তো এখানেও বিন্দু যাইতে হবে, এখানে যদি এখানে দিয়ে বিন্দু তাহলে আপনি এখান থেকে ধরবেন, কোনো সমস্যা নেই, বুঝছেন? জি ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে এইবার তুমি মান বসাই দাও। ঠিক আছে, আমি টোটাল কি পাচ্ছি তাহলে এন এ, ঠিক আছে। এখন এখানে একটা কথা বলেছি, দেখো যে কোনো বিন্দুর গতিশক্তি নির্ণয় করতে হবে সি বিন্দুর সাপেক্ষে। ওকে, কথাটার মানে কি? আমি যে গতিশক্তি নির্ণয় করব তখন যে এইচটা ব্যবহার করব, সেই এইচটা কি হবে বলো তো? সেই এইচটা সি বিন্দু থেকে স্টার্ট করব আমরা। তাহলে সি বিন্দু থেকে নিচে এ পর্যন্ত দূরত্ব, তাহলে এই দাগটা সমান সমান এই দাগটা না? জি ভাইয়া। এই জন্য আমি বলেছি যে কোনো বিন্দুর গতিশক্তি নির্ণয় করতে হবে, সে বি বিন্দুর হোক, সি বিন্দুর হোক, ডি বিন্দুর হোক বা এটা হোক, কোনো ব্যাপার না। আচ্ছা ভাইয়া, আমরা এ বিন্দু আর সি বিন্দুরে কেন বর্ধিত করব? কেন বর্ধিত করবেন? ভালো কথা। এখন বিষয়টা হচ্ছে আপনি তো এই বস্তুটার উচ্চতা বের করতে চাইবেন, তাই না? এইটার উচ্চতা লাগবে, যে কত উচ্চতায় আছে বলটা। তাহলে আপনি লোয়েস্ট পজিশন এইটা না? জি। তাহলে এইটা থেকে যদি আপনি এরকম বর্ধিত করেন আর এইটা থেকে যদি এরকম বর্ধিত করে নিয়ে আসেন, তাহলে আপনি একটা পেয়ে যাচ্ছেন না, এইটাই হচ্ছে তার উচ্চতা। আর এইটারে যদি আমি বলি এইটা সমান্তরাল এইটা, এই জন্য আমরা এখানে এ এন লিখতেছি, কথা ক্লিয়ার? জি জি ভাইয়া। ওকে, আমি যতটা সহজ করে বোঝাচ্ছি কেউ আপনাকে এই সহজ করে বোঝাবে না। আপনি টেস্ট করে অন্য ক্লাস করতে পারেন, অন্য হাজার হাজার বুয়েটের টিচাররা আছে তাদের ক্লাস করতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ তারা আপনাদেরকে দামই দিবে না। কথা হচ্ছে এটা। যাই হোক, এক একজনের বোঝানোর সিস্টেম এক এক রকম। এখন আমারটা কেমন আল্লাহ মাহবুব জানে, তোমরা বুঝতে পারো তো? জি ভাইয়া। ঠিক আছে, এইবার ঠিক আছে, আমরা এ নিয়ে ব্যবহার করলাম, ভালো কথা। এখন তো ব্যবহার তো করতে হবে গতিশক্তি, বেগ তো বের করে নিলাম। বেগের এইটার মান কত? এইটা ভি এ তার স্কোয়ার, এইটার মান হচ্ছে 2g ইন্টু এন এ। ওকে, আর আমরা অবশ্যই সি বিন্দু থেকে গতিশক্তি হিসাব করবো, এই যে সি বিন্দু থেকে, তাহলে সি বিন্দু থেকে উচ্চতা এইটা, তাহলে এইটা সমান সমান এইটা, এই জন্য আমরা এ ব্যবহার করছি, কথা ক্লিয়ার? গেল। এইবার গতিশক্তি তুমি মান বসাও, জাস্ট হাফ এম ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ার, ভিটা কার? এর না, এ বস্তুর, এ বিন্দুর, সেজন্য ভি এ দিছি, কথা ক্লিয়ার? বুঝতে পারছো? ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে এবার শুধু মান বসাও, হাফ এম এ রেখে দিলাম। এইবার ভি স্কোয়ারের টোটালটার মান, এই যে এইটুকুর মান কি পাইছি বলো তো? এইটুকু, এই যে আমরা এইটুকু বসাই দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো এই টু আর এই টু কাটা যায়, জি ভাইয়া। এই এম আর জি, তাহলে এম জি ইন্টু এন এ হয়ে গেল। তাহলে এ বিন্দুর গতিশক্তি কত? এইটা। তাহলে আপনার এম এর মান দেওয়া থাকবে, জির মান দেওয়া থাকবে, এন এর মানও দেওয়া থাকবে। আপনি পারবেন না বের করতে, ক্যালকুলেশন করতে? ক্যালকুলেটারে বসানোর সাথে অ্যান্সার গেল। তাহলে শর্টকাটে কি মনে রাখবেন? এমজি প্লাস এমজি ইন্টু এন এ, আর এন এটা কত? ওই হাইয়েস্ট উচ্চতা থেকে লোয়েস্ট পজিশন, মানে হাইয়েস্ট পজিশন থেকে লোয়েস্ট পজিশন। ভরটা দেয়া থাকবে কোশ্চেনে? বুঝি না। মানে ভর এম এর মান হ্যাঁ, কি তা তো দেওয়া কোশ্চেনে থাকবে, না দেওয়া থাকলে তো আপনি অ্যান্সার বের করতে পারবেন না, তাই না? বুঝছি। যদি না দেওয়া থাকে কোনোদিন, যদি আপনার এরকম একটা চিত্র দিয়ে বলে যান্ত্রিক শক্তি নিত্যতা বের করো, আপনি ডাইরেক্ট এই যা যা আছে তাই তাই বসা দিয়ে আসবেন, ঠিক আছে? যদি দেওয়া না দেওয়া থাকে। হ্যাঁ বলো। যদি মানে এম না দিয়ে ডাব্লিউ দেয় তখন কি আমরা ওই এমজি ওভাবে বের করে নিব? হ্যাঁ বের করে নিবা, কিন্তু তোমার দেওয়াই থাকবে ভাই, এত পেশাল দেয় না, কারণ তোমার এত পেশাল দিতে গেলে তোমার পরীক্ষার হলে সময় তো কম, সময় কমের মধ্যে পড়ছে না। যাই হোক, সমস্যা নেই। এবার বি বিন্দুর ক্ষেত্রে আসো, সেম টু সেম প্রসেস, একেবারে সেম টু সেম। এখানেও ভি স্কোয়ার হবে, আমি ঠিক করে দিবানি, লেকচার শিটটা দেওয়ার সময় আমি ঠিক করে দিবানি। তাহলে এবার দেখো, এইবার
সেম টু সেম জিনিস, আদিবে কত? 0, কারণ একই বিন্দু দিয়ে যাচ্ছে, সবাই একই বিন্দু দিয়ে যাচ্ছে, একই বিন্দু, ঠিক আছে? একটা জিনিস বুঝাই, এইটুকুর দূরত্ব এইটুকুর দূরত্ব সেম না? ওর অবস্থার কি কোনো পরিবর্তন হচ্ছে? মানে ও যে দূরত্ব মানে একই দূরত্ব দিয়ে যাচ্ছে, এই জন্য ওর আদিবেগটা আমরা 0 ধরে নিচ্ছি, তাছাড়া কিচ্ছু না। আর যদি দিয়ে দেয় প্রশ্নে, যদিও দেয় না, যদিও দিয়ে দেয়, তাহলে বসাবেন এই ইউএস জায়গায়, আপনি বসাবেন একটা মান পাবেন এখানে, সেই মানটা আপনি এই যে পরে আবার এখানে বসাবেন ভি স্কোয়ারের জায়গায়, এই ভি স্কোয়ারের জায়গায়। বুঝতে পারছেন ভাই এটার অবস্থানের পরিবর্তন কিভাবে চেঞ্জ হলো না? এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, এখন তো পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আমি ওই অবস্থানের কথা বলি নাই। আমার এই সুতার দৈর্ঘ্য 10 আছে, এখানেও 10 আছে, এখানেও 10 আছে, আমি সেইটা বলতেছি, বুঝছেন? আমি সুতার কথা বলতেছি, আপনি এই ববের কথা বলতেছেন, আর আমি সুতার কথা বলতেছি। যে ও যেখানে যায় না কেন ওর মান তো চেঞ্জ হচ্ছে না, এই আর কি। ঠিক আছে, এইবার সেম টু সেম আপনি মান বসান। এইবার লাস্টে এসে দেখেন এখানে এইসের মান কি ধরেছি বলো? বি বিন্দুর ক্ষেত্রে এইসের মান কত ধরবো? বি বিন্দুতে আইসি, তাহলে উচ্চতা এই যে দাগ টানবো, এই দাগ টানবো, এইটা আর এইটা সমান না? এএম। হ্যাঁ, কিন্তু 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 কেন আমি এখানে এনএম নিলাম এএম না নিয়ে? বলো তো, কেউ পারবা? এএম এবং এনএম সেম, মানে না 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 না, সেম না। না ভাই, এটা না, হচ্ছে যে ওই সি বিন্দু থেকে পড়তেছে না বলটা। ইয়েস, আমি সি বিন্দু থেকে হিসাব করতে বলেছি, এমনি এমনি এই পয়েন্টটা লিখে দেই নাই। ভুল করবে কি রকম দেখছেন পোলাপান, এই জায়গাটাই ভুল আমি এই করবে। কনসেপ্টটা ক্লিয়ার না ভাই, আবার বলেন। ওকে ওকে ওকে, আপনি সবসময় হিসাব করবেন এইচটা, এই কথাটার মাধ্যমে এইচটা বের করবেন, কথা ক্লিয়ার? এইচটা বের করবেন এই কথাটার মাধ্যমে। তাহলে যে কোনো বিন্দুর গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে সি বিন্দু থেকে হিসাব করব। তাহলে আমি সি বিন্দু থেকে ধরবো যে কতটুকু নামতেছে, সি থেকে বিতে আসতেছে নাকি সি থেকে ডাইরেক্ট যাচ্ছে এতে, বলেন তো? হ্যাঁ, তাহলে আপনি একটা কথা বলেন, আপনি 10 তলা বিল্ডিং এর উপর দাঁড়ায় আছেন, আপনি কি 5 তলায় বিল্ডিং এ আসবেন নাকি একবারে ডাইরেক্ট 1 তলা বিল্ডিং এ আসবেন বলেন? গ্রাউন্ড ফ্লোরে আপনি আসতে পারবেন? প্রথমে 5 তলায় আসতে হবে, তারপরে আস্তে আস্তে নামতে নামতে 1 তলায় আসবেন। বিষয়টা হচ্ছে যখন আমরা সি থেকে নামতেছি, ব্যাক করতেছি এইদিকে, তাহলে সি থেকে নামতে গেলে আমরা এইটুকু না, তাহলে আমরা দূরত্ব কতটুকু অতিক্রম করতেছি? এইটুকু না, তাহলে এইচের মান এইটুকু। কিন্তু আমরা কিছু কিছু আমরা, যেমন আমার মতো বলদ আছে, এই বলদগুলো এইটুকু বিবেচনা করবে। কিন্তু ভাই আমি তো আসেই নি ভাই, এই পথটুকু আসছি কি আমি? আসেই নাই, তাহলে তো আমি এইটুকু নেবো না। সবসময় মনে রাখবেন এইচ কি? এইচ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। আপনি এইভাবে মনে রাখতে পারেন, এইচ হচ্ছে অতিক্রান্ত উচ্চতা, অতিক্রান্ত উচ্চতা। আপনি সি থেকে বিতে আসতে গেলে কতটুকু পথ অতিক্রম করেছেন? এইটুকু না, তাহলে এইটুকু। বাট আপনি যদি সি থেকে এতে আসতে যান তাহলে কতটুকু? এইটুকু না টোটাল? বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, সেজন্য আমরা এখানে এনএম ব্যবহার করলাম। আর বাদ বাকি সেম ক্যালকুলেশন এটা তোমার করে নিতে হবে। এই যে একেবারে ডাইরেক্ট শর্টকাটে মনে রাখবা, এমসিকিউতে আসলে ডাইরেক্ট ঠাড়া মেরে দিবা। তোমার এমসিকিউতে এরকম চিত্র দিয়ে বলতে পারে সি বিন্দুতে গতিশক্তি কত, তুমি কি এই পরপর এরকম করতে করতে বেরো করবা না, তুমি ডাইরেক্ট এইটা মনে রাখবা, হয়ে গেল। এইবার সি বিন্দুতে, এই যে সি বিন্দুতে বলো বেগ কত? তাহলে এখানে ইকে কত আসবে? তাহলে ওর আর কোনো ক্যালকুলেশনই করতেছি না, ও জাস্ট আমি একটু দেখাইছি তাই আর কি। এই যে 0 আসতেছে এই জন্য 0। অবশ্যই কিন্তু এই জুল এককটা ব্যবহার করবা, একক না ব্যবহার করলে 1 মার্ক কাটা, ঠিক আছে? 1 মার্ক কেটে দেবে, একক না দিলে 1 মার্ক কাটে দেবে। হ্যাঁ, এখানে যে গতি শক্তি কেন 0 এটা কি বলে দিতে হবে, মানে সুন্দর করে লিখে দিতে হবে? না না না, ও সব স্যাররা জানে, সব কিছু জানে, ও দরকার নেই। তুমি একটা সাইড নোট দিতে পারো, এরকম একটা সাইড নোট দিতে পারো, ভি ইকুয়াল টু 0, এই যদি তোমার মন চাই। ওকে, দাঁড়াও, তাহলে এখানে গতিশক্তি 0 জুল, শেষ। এবার গতিশক্তি শেষ মানে এ বিন্দুতে, বি বিন্দুতে, সি বিন্দুতে তিনটার ক্ষেত্রে গতিশক্তি নির্ণয় শেষ। এইবার চলো আমরা কি বের করবো বলো? এইবার আমরা বের করবো হচ্ছে বিভব শক্তি। বিভব শক্তি আরো সহজ, পান্তাবাত, কারণ এ ডাইরেক্ট। দেখো সরলদোলকের বিভব শক্তি এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুতে এইচের মান কত বলো তো, কে পারবে? 0, অবশ্যই 100% 0। কারণ কি, উচ্চতা এখানেই তো লোয়েস্ট পজিশন, তাই না?
এখানে জি, হাইয়েস্ট ভাইয়া। পজিশন, তাহলে লোয়েস্ট পজিশনে তো এইচ জিরো হবে, এটা তো স্বাভাবিক। মাটিতে উচ্চতা জিরো না? জি ভাইয়া। ওকে, তাহলে লোয়েস্ট পজিশনে উচ্চতা জিরো। তাহলে তাহলে বিভব শক্তি নির্ণয় সূত্র কি? ইপি ইকুয়াল টু এম জি এইচ। এইচ এর মান কত? এই যে জিরো বসা দিছি, তাহলে কি আসবে না এখানে? টোটালি জিরো আসবে না। কথা ক্লিয়ার? জি ভাইয়া। গেল। কিন্তু তাও বোঝানোর জন্য দেখো জিরোয় রেখে দিছি, কতটা সহজ করে বুঝাইছি দেখো। এবার বি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি এম জি এইচ, সেম সূত্র। এইবার এইচটা বি বিন্দুর ক্ষেত্রে এটা এম হবে কারণ এটা এ বিন্দুর ইয়েস, সাপেক্ষে। এই দেখো এখানে লিখে দিচ্ছি, যে কোনো বিন্দুর বিভব শক্তি অবশ্যই তার ভূমি হইতে, এই গতদিন না শিখলাম যে বিভব শক্তি নির্ণয় করবা যখন এইচ ব্যবহার করো সবসময় ভূমি হতে উচ্চতা। জি জি ভাইয়া মনে হ্যাঁ, আছে। তাহলে দেখছেন যে একটা কেন আমি সরল দোলকটা পরে করালাম আর ওইটা আগে করালাম। একটা কনসেপ্টের পরে আর একটা কনসেপ্ট আমি সবসময় চেষ্টা করি টাইপ বাই টাইপ করানোর। ওকে, গেল। সি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি। এবার সি বিন্দুর ক্ষেত্রে কি হবে বলো? এইটার ক্ষেত্রে এন এটার ক্ষেত্রে টোটালটা এ এনটা, এন। হ্যাঁ। তাহলে এ এন, এই যে ভালো কথা। এইবার তুমি যান্ত্রিক শক্তির নিত্যতা, তোমার ঘ নাম্বারে বলে, এটা ঘ নাম্বারে যান্ত্রিক শক্তির নিত্যতা মানতেছে কিনা, চলো দেখে আসি মানতেছে কিনা। দেখো, তাহলে এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি নির্ণয় করো। তাহলে মোট শক্তি মানে কি? গতিশক্তি প্লাস বিভব শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি। তুমি যা যা পাইছো ভাই যোগ করো, আর কিছু না। এই দেখো, গতিশক্তি ছিল এইটা, ওকে, লাল কালি দিয়ে দেখাই দিছি। এইটা ছিল বিভব শক্তি, এই যে জিরো এ বিন্দুতে, এই যে এইটা হচ্ছে মোট শক্তির পরিমাণ। এখন এইটার মোট শক্তির পরিমাণ এইটা পাইছো না, মানে বি বিন্দুতেও এইটা পাবা, সি বিন্দুতেও এইটা পাবা। এই দেখো, বি বিন্দুতেও লাস্টে ক্যালকুলেশন করে এইটা পাইছি, সি বিন্দুতে লাস্টে ক্যালকুলেশন করে এইটা পাইছি। কথা ক্লিয়ার? জিনিস কি সহজ নাকি? না ভাইয়া, তাহলে লিখে দিতে হবে যে এটা সমান নয়, ওকে তাহলে ওকে নিত্যতা মানে না। হ্যাঁ, মানে না হয়ে গেল, কথা ক্লিয়ার। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে মানবে, আর যখন দেখবা যে মানতেছে না, তুমি কি করবা? মানায় দিয়ে চলে আসবা। ধরো সাপোজ এইটা পাইছে হচ্ছে 1200 জুল, ওকে। না মানার তো কথা না, কারণ সবসময় তো সেমই থাকে। হ্যাঁ হ্যাঁ, এই যে 1200 জুল যদি একটা পাও, তাহলে তুমি শিওর থাকো যদি এটা সরল দোলক হয় তাহলে পরপর সবগুলো 1200 জুল হবে। কিন্তু যদি এটা সরল দোলক না হতো তাহলে কিন্তু চেঞ্জ হইতো। মানে যখন মানতেছে না তখন টুক করে তুমি ক্যালকুলেশন সব কিছু, এটা হলো ক্যালকুলেশন ট্রিক, ঠিক আছে। সব মান পাতাবা, সব মান লাস্টে এখানে 1200 পাতা দিয়ে চলে আসবা। এগুলো বুদ্ধিমানের খেলা। স্যার যদি খেয়াল না করে ফুল মার্কস দিয়ে দেবে, ঠিক আছে। আর যদি খেয়াল করে তাহলে তো খেয়াল পুরো করবে না, অঙ্ক খেয়াল করবে না, কারণ স্যার জানে যে ও তো অ্যান্সার সবগুলো সেম পাবে, ও সেম পাবে। আর উল্টো খেয়াল করবে যখন আপনি এটা উল্টো 1300 পেয়ে যাবেন না, সাপোজ এইটা পাইয়েছেন 1200, এইটা পাইয়েছেন 1300, আবার এইটা পাইয়েছেন 1200, ঠিক আছে। এইটা আপনার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে যে কোন প্রশ্ন কীরকম হয়। কিন্তু আপনাকে বললাম যে আপনি এটা 1200 করে দিয়ে চলে আসবেন, তাহলে অনেক সময় স্যাররা খেয়াল করে না। কারণ স্যারদের কাছে একটা স্যারের কাছে সাপোজ আমি কথা বলতেছি 2500 খাতা পড়লো, 2500 সাপোজ। তাহলে এই 2500 খাতা নিজের বউর সাথে ঝগড়া করে দেখা খুবই টাফ ভাই, খুবই টাফ। নিজের বউ বাঁধাবে 3 বেলা করে ঝগড়া, আর আপনার খাতা দেখতে বসবে, কাহিনী শেষ। এই জন্য আমি বলতেছি যে একটু ট্রিকি হতে হবে, স্যারদের সাথেও একটু মাইন্ড গেম খেলতে হবে। তাই বলে সব সময় না, বিপদে পড়লে উদ্ধার হতে হবে। সাপোজ আপনার প্রশ্ন কমন পড়িনি, আপনি কি ওই প্রশ্ন সাদা কাইটে কুইটে সাদা খাতা জমা দিয়ে চলে আসবেন? আচ্ছা ভাইয়া, যদি সত্যি মানে ওটা না মানে তখন? ওকে, ভালো কথা বলিস। দেখো একটা কথা বললাম না, যদি এটা সরল দোলক হয় তাহলে 100% মানতে হবে, যদি সরল দোলক হয়, ঠিক আছে। আর যদি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভালো কথা, তুমি বুঝতে পারতেছো না, আমি তোমার বুঝাই দিই। যদি না মানে, এইটা তুমি প্র্যাকটিস ছাড়া বুঝতে পারবা না যে কোনটা মানতেছে আর কোনটা মানতেছে না, ঠিক আছে। তুমি প্র্যাকটিস ছাড়া বুঝতে পারবা না। তুমি সাইকেল চালাতে পারো? জি ভাইয়া। কয়বার পড়িছো সাইকেল চালাতে যায়? পা কেটেছে নাকি বই পড়ে শিখেছো সাইকেল চালানো? না ভাইয়া, অনেকবার কাটছে। তাহলে এই অঙ্ক জিনিস কখনো এই বই পড়ে শেখা যায় না। এই অঙ্ক জিনিস মানে এই প্র্যাকটিস করতে হবে। তুমি যত প্র্যাকটিস করবা তুমি তত শিখবা, ঠিক আছে। এই এখন হাত ছেড়ে চালাতে সমস্যা হয় কি সাইকেল? না ভাইয়া। আর এক সময় হাত দিয়ে কাঁপাকাঁপি। তা বিষয়টা হচ্ছে এরকম, তুমি যখন অঙ্ক প্র্যাকটিস করতে থাকবা তুমি জানো যে তোমার এখানে ভুল গেছে, তুমি অঙ্কের ক্যালকুলেশন দেখেই বুঝতে পারিছো যে হ্যাঁ গেছে,
কোনো এক জায়গায় আমার মিলাইনি, কোন এক জায়গায়, কিন্তু পরীক্ষার হলে কি তুমি খুঁজে বেড়াবা যে কোন জায়গায় মিলিনি, তুমি ঠাড়া মেরে দিয়ে আসবা। এইটাই, এই ট্রিকটা আমি তোমাকে শেখাচ্ছি, আমি নিজেও অ্যাপ্লাই করে আসছি জীবনে, কখনো কোনো সমস্যা হয় নাই, তোমাদেরও হবে না। বাট সব সময় না ভাই, যে ভাইয়া বলেছে একটা বেরো করে একটা 1200 বেরোইছে, উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে পিয়াল ভাইয়া শিখাইছে একটা 1200 বেরোলে প্রত্যেকটাই 1200 দিয়ে চলে আসবা, স্যার তোমার 0/0 দিয়ে চলে আসবে, ঠিক আছে? সব সময় না, অবশ্যই বেরো করবা। কোনো কথা আছে তোমাদের? না ভাইয়া। তাহলে আজকে ক্লাস আমরা এখানে END এন্ড, কালকে আবার ক্লাস নেবো, কালকে ইনশাল্লাহ এটা শেষ করে দিব।